আমি সবারকে দেখাশোনা করি আর কি। জি। আর বাবা বয়স হয়ে গেছে, এখন তো তেমন কাজ। যাই হোক, আমরা এখনকার গল্প পরে শুনবো, আমরা ধারাবাহিকভাবে আসি, ছোটবেলা থেকে আসি। জি বল। স্কুলে পড়াশোনা তেমন ভালো ছিলাম না, অন্য মনে করেন যে আপনার বাংলা, ইংলিশ আর সামাজিক বিজ্ঞান যেগুলো আছে এগুলোতে আমি কখনো ফেল করতাম না। আমি শুধু অঙ্কে আর ধর্মেতে ফেল করতাম। অঙ্কে আর ধর্মে? হ্যাঁ, আপনার মনে করেন যে অঙ্কেতে আমি এমন এমন পরীক্ষায় আমি শূন্য পাইছি, একও পাইনি। ওকে, এরকম আর কি গেছে, এই জন্য বেশি দূর পড়াশোনা এগোতে পারিনি। তারপরে আস্তে আস্তে কর্মজীবনে পা দিই। কোন ক্লাসে থাকতে? আপনার ক্লাস 6 পার হয়ে 7 উঠাই আর কি। আচ্ছা, তো বাবার সাথে কৃষি কাজ করতেন? জি না, আমি বাবার সাথে আমি কৃষিকাজ আজ পর্যন্ত করি নাই। তাহলে কি করতেন? আমার যশোরে একটা কসমেটিক্সের দোকানে সর্বপ্রথম আর কি জয়েন করি। ওটা খুব ভালো ছিল, তারা আমাকে খুব ভালোবাসতো। একদম অল্প বয়সে গিয়েছিলাম তো, যাওয়ার পরে ওখান থেকে মনে করেন যে আপনার কর্মজীবনটাই শুরু। কিন্তু হঠাৎ একদিন দেখা যায় আমি ঢাকা মহাখালী আছে আপনার মহাখালী মগবাজার, এখানে আমি ডেক্সট্রোজ গ্লুকোজ পাঠাতাম, মনে করেন যেগুলো আপনার ডেট এক্সপায়ার হয়ে গেছে আর কি, আপনার সোনার বাংলা ট্রান্সপোর্টে করে পাঠাতাম। আচ্ছা, তো ওগুলো কি হতো? এখন হঠাৎ একদিন আমি সোনার বাংলা ট্রান্সপোর্টে মাল নিচ্ছি কার্টুন ভরে আর কি। নেওয়ার পরে রাস্তায় আমাকে কিছু লোকজন বলে তুমি এদিকে আসো। গেলাম, আমাকে রিক্সাতে নামিয়ে ওরা মনে করেন যে আমার এই গ্লুকোজ ডেক্সট্রোজ গ্লুকোজের প্যাকেটে কিছু অবৈধ জিনিস দিয়ে দিল হঠাৎ করে। আচ্ছা, বললো যে তোমার মালিককে যদি তুমি এটা বলো তাহলে কিন্তু তোমার খুব সমস্যা হবে পরবর্তী। আপনি তখন বুঝেননি যে আসলে কি দেওয়া হচ্ছে আপনার এখানে? কি দেওয়া হচ্ছে সেটা আমি বুঝিনি, আবার বুঝেছি। আচ্ছা, যেহেতু তারা আমাকে অনেকদিন ধরে ফলো করেছে। ওকে। আর আমি যখন আপনি তখন ক্লাস 6 এ পড়েন, ওই বয়সে? ক্লাস 6 পার হয়েছি আর কি। আচ্ছা, তো ওই বয়সে আপনি এগুলো নিয়ে কোথায় দিচ্ছিলেন? আমি ওটা আসলেই আমি তো বলেছি সর্বপ্রথমে যে আমি কসমেটিক্সের দোকানে চাকরি করতাম। সেখানে আমাদের যে ব্যবসাটা ছিল একদম বৈধ, কোনো অবৈধ নাই। আর আমাকে ওই আমার মালিকই মনে করেন যে মালটা এক্সপায়ার ডেট হয়ে যেত, মনে করেন যে মালটা ঢাকায় রিটার্ন করার জন্য আমাকে বিশেষ করে বেশি পাঠাতো। তো আপনি ওই যশোরে থাকা অবস্থাতে এগুলো ঢাকায় পাঠানোর জন্য আমি ট্রান্সপোর্টে নিয়ে যেতাম মালটা। আচ্ছা আচ্ছা। আর আমার ট্রান্সপোর্টে মাল নিলে আমি যদি দেখায় বলতাম যে এই জিনিসটা এই আছে, তা তখন আর কেউ চেক করতো না। আচ্ছা, খুব বিশ্বাসী ছিলাম। ওকে, তারপর তো এরকম এসে ঢুকিয়ে দিল প্যাকেটের মধ্যে। প্যাকেটে অনেকগুলো প্যাকেট খুলে কিছু ঢুকিয়ে দিল, দিয়ে বলল যে কোনো কথা বলবি না, তুই মাল এগুলি তুই যেখানে পাঠানো সেখানে পাঠা, ওখান থেকে মাল সেল হয়ে যাবে। আর যদি কথা বলিস তাহলে তোর অবস্থা খুব খারাপ হবে। তখন আমি বলি যে আমার মালিকরে বলে দেবো। তখন আমাকে খুব ভয় দেখায় আর কি, যে যদি বলে দিস তো জিভে কেটে দেবো, না তো চোখ উড়াই ফেলবো, তাহলে জীবনে তুই চলবি কি করে। তখন আমি আর কি কিছু বলি না, আর সে মালিকরা কিছু বলি না। না বলার পরে ওই চালানটাই আমার লাস্ট চালান ছিল। এরপরে আমি আর কোনোদিন মাল পাঠাতেও যাইনি। ওখান থেকে আমি বাড়ি চলে আসি ডাইরেক্ট। ওখানে মালিকের কাছে যাই, বলে আমার বাড়িতে খুব সমস্যা, আমি বাড়ি যাবো, আমাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন। তা বললে সে আমাকে কিছু টাকা দেয়, যে এখান থেকে বাড়ি যাইতে আমার 30-40 টাকা লাগবে, সে আমাকে 500-600 টাকা দেয়, যে বাপ মার হাতে 2-4 দিন বেড়ায় আসুক। পরে এসে আর আমি যাইনি। মানে ওটাই আপনার শেষ কাজ? হ্যাঁ, আমি দোকানের শেষ কাজ, যে আমি জানি যে ওখানে গেলে হয়তো ভবিষ্যতে এর থেকে বড় কিছু হতে পারে, হবে না এমন কোনো গ্যারান্টি নাই। দেখা যাচ্ছে মালিক আমাকে বিশ্বাস করে 4-5 লাখ টাকা দিতে প্রাইম ব্যাংকে পাঠানোর জন্য ঢাকায়। আমি টাকাটা পকেটে করে নিয়ে যেতাম, দেখা যাচ্ছে আমাকে অ্যাটাক করলো। আমি তো ছোট, সম্ভব নয় সেটা আমাকে কন্ট্রোল করা। আর খুব ভালোবাসতো আমাকে, নিজের ছেলের মতনই দেখতো। তবে ওখানে আমি প্রায় 1.5 বছর মতো ছিলাম, কোনোদিন আমি একটা টাকা চুরি করি নাই। এরপরে আমি এখানে বাড়ি আসলাম, আসার পরে ওই যশোর থেকে বারবার ফোন আসতো। তখন ফোন ছিল এরকম দোকানে ব্যবসায়িক ফোন ছিল আমাকে নেওয়ার জন্য। তো আমি যাইনি, আর বাড়িতেও কাউকে কিছু বলি না। না বলার পরে একদিন হঠাৎ আমার এক চাচাতো ভাই, মানে পাড়া প্রতিবেশী ভাই, সে আমাকে যশোরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে বর্তমানে সে আছে আপনার কুয়েত আছে। নিয়ে যাওয়ার পরে আমি ওকে সব ওখানে বসে বলি যে ভাই এই ঘটনা, দেখা যাচ্ছে আমি সেখানে চাকরি করলাম, কিন্তু তারা তো আমাকে টার্গেটে রাখছে। আর ট্রান্সপোর্টওয়ালা যারা আমি তাদেরকে মামু বলে ডাকি, তারা আমাকে ভাগনার মতনই দেখে, তারা আমার মাল চেক করে না। হঠাৎ একদিন পায়ে যাবে, পরে দেখা যাচ্ছে যে আপনার আমার যে দোকানে আমি চাকরি করি সেটার একটা প্রবলেম, যে সোনার বাংলা ট্রান্সপোর্টে অমুক স্টোরের মনে করেন দোকানের নামে যে দেখা যাচ্ছে তারা অবৈধ ব্যবসা করতেছে, তখন আমার মালিকের ইজ্জত থাকবে না, কিংবা সে আমাকে ধরলো, পুলিশই দিল, আমার বাপের ইজ্জত থাকবে না, আমি জেল খাটবো এই বয়সে, অনেক সমস্যা হবে। তা বললো যে তাহলে কি করবি? আমি বলছি বাড়ি চলুন, যে দেখা যাচ্ছে মাঠে কাজ করব, তা নয় জীবনে কিছু একটা করব, না হয় না করব, তবে এর ভিতরে নাই।
তাই বললি সে মালিকের কাছে যে ক্ষমা টমা চেয়ে আসলো যে আমার ভাই যদি কোনো অন্যায় করে তা আপনি মাফ করে দিয়েন। সেভাবে আর কি সেখান থেকে চলে আসে তার কাছে দোয়া নিয়ে। আসার পরে বাড়িতে এসে অনেকদিন ঘুরে বেড়াইছি, ঘুরে বেড়ালে তো আর চলে না, গরিবের সংসার, কিছু একটা করতে হবে। আর এ বয়সে যদি কিছু না শিখি পরে শিখতে পারবো না। পরে হঠাৎ ফার্নিচারের কাজে ঢুকলাম। ঢোকার পরে ওখানে কাজ করি, তেমন বেতন নাই, কোন রকম খরচ চলে নিজের আর কি। পরে ওটা বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পরে আমার এক পাড়া প্রতিবেশী মামা হয় আর কি, সে আমাকে ঢাকায় আসার পরামর্শ দেয়। আমি বলি ঢাকায় যে কি করব? কয় ঢাকায় চল যে আমরা রডের কাজ করব। আমি তখন জিনিসটা বুঝি না যে রড কি বিষয়টা। বয়স কত তখন আপনার? তখন সম্ভবত মনে হয় আপনার 17-18 বছর বয়স। ওকে। তখন আমাদের এলাকাতে এরকম কাজ কাম হয় না, আপনার দেখা যাচ্ছে যে এটা। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যে উঠবো কার কাছে? বলে যে চল তোর মামা আছে না, ছোট মামা, ওর কাছে। আমি বলি ওর কাছে গেলে তো আমার পিটায় আস্ত রাখবে না, ও আমার বলেছে মাদ্রাসায় পড়াশোনা করতে। তারপরে সে আমাকে জোর করে নিয়ে আসে। নিয়ে আসার পরে উত্তরা 4 নম্বর সেক্টরে, চিনি না। আসার পরে অবস্থা একদম খাইল, মানে পকেটে কোনো টাকা পয়সা নাই দুজনের কাছে। আর ওর কাছে একটা নাম্বার ফোন ছিল, সেই সময় আপনার সিটি সেল নাম্বার ছিল আর কি। দোকানের থেকে 4 টাকা না 5 টাকা নিয়ে 1 মিনিট কথা বললো। বলার পরে আমাকে বলছে যে তোমরা কোথায়? আমরা উত্তরা 4 নম্বর সেক্টরে দাঁড়ায় রয়েছি। আচ্ছা। কোথায়? ওরকম এক বিদেশি বাড়ি আছে, ও যে মামার কথা বলছি ও আবার ওখানে থেকে গেছিল আগে, এই জন্য রাস্তাঘাট চেনে। আর আমি জীবনে ফার্স্ট টাইম আসলাম, আমি চিনি না কিছু। পরে এসে আমাদের নিয়ে গেল, তো বাসায় নিয়ে যে আমাকে বললো যে তোমাকে পড়াশোনা করতে গেছি, তুমি এই কাজ আসছো কেন? তা আমি কোনো কথা বলি না, কিছু বলি না। না বলার পরে আমাকে 3-4 দিন রাখে তার কাছে। বলে যে তাহলে তোমাকে আমি খরচ দিই, তুমি বাড়ি চলে যাও। আমি কই না, আমি বাড়ির থেকে আসছি, আমি বাড়ি আর যাবো না, আমাকে যে কোনো একটা কাজ দেন। সে আমারে বলে কি কাজ করবো? মোটর মেকানিক। আমি কই না, আমার বাড়িতে টাকার দরকার, আমি যে কাজ করলে টাকা পাবো সেই কাজ দেন। পরে সে আমাকে আপনার এই 20 বিশ্ব রোড নদ্দা এখানে এক সাইডে কাজে দেয়। কাজে দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আছে যে আমরা গ্রামে কাজ করি, দেখা যাচ্ছে 10 দিন 5 দিন 1 সপ্তাহ পরে একটা পেমেন্ট পাই। কিন্তু এখানে যে রেগুলার পেমেন্ট দেয় তার আমি জানি না। এখানে আমি 10 দিন কাজ করি, করার পরে আমার হাত খরচের টাকার দরকার হয়। তখন আমি মামাকে ফোন দিই যে মামা আমার টাকার দরকার, তা আমার তো পকেটে একটা টাকাও নাই। কে তোকে খরচের টাকা দেয় না সাইড থেকে? আমি বলি না, আমি তো 10 দিন আসছি, তা আমাকে তো কোনো টাকা পয়সা দেয় নাই। এবার যে লোকের কাছে দেয় ওর নাম থাকে আছে সুমন। সুমনরে ফোন দিয়েছে, দিয়ে বলছে কি আমার ভাইকনার খরচ দাও না কেন? আর পরে মামা এসে দেখে সে মামা আর কি ফোরম্যান থাকে। 10 দিনই আমার 80 টাকা করে এভারেজ আমার প্রতিদিন উঠানো আছে, কিন্তু আমাকে 1 টাকাও দেয় নাই। আচ্ছা। তখন আমাকে বলে যে তোর নামে তো প্রতিদিন 80 টাকা করে উঠানো আছে। আমি বললাম আমাকে 1 টাকাও দিইনি, জিজ্ঞেস করেন। তখন ওকে জিজ্ঞেস করলে কয় আমার বাড়িতে এরকম সমস্যা ছিল, আমি টাকাগুলো সব পাঠাই দিছি, তা ভাগনা টাকা আমি দিয়ে দিবানি। পরে সে টাকা পয়সা দেয় না, না দিলে মামা ওখান থেকে আমার নিয়ে চলে আসে উত্তরা নিয়ে আসে। 3 নম্বর সেক্টরে কাজ করি, ওই টাকা আজ পর্যন্ত পাই নাই। 3 নম্বর সেক্টরে কাজ করি, ওর মধ্যে মামা আবার হঠাৎ বিদেশে যাওয়ার জন্য যোগাযোগ করে, তখন সে মালয়েশিয়া চলে যায়। আচ্ছা। মালয়েশিয়া চলে যাওয়ার পরে আর আমারে যে নিয়ে আসছিল, তখন সেও আর কি বাড়ি চলে যায়। এর মধ্যে আপনার 3 মাস কেটে গেছে। 3 মাসের মধ্যে বাড়ি একটা টাকাও দেয় নাই, এবং বাড়িতে তেমন যোগাযোগ নাই। 3 মাসের ভিতরে আপনার বাড়িতে 3 দিন কথা হয়েছে আর কি। তখন তো এত ফোন ছিল না। পরে মামাও বিদেশে চলে যায়, ও বাড়িতে চলে যায়, আমি পড়ে যাই একা। তখন আপনার বরিশালের একটা লোকের সাথে যোগাযোগ করে আমি টঙ্গীতে চলে যাই। আচ্ছা, কাজ করার জন্য? হ্যাঁ, কাজ করার জন্য, যে ওখানে আপনার মোদাফা লবণ ফ্যাক্টরির সাইডে ওখানে কাজ করি আর কি, কর্মজীবন শুরু করি ওখানে। আবার তবে ওখানে 3 মাস কাজ করার পরে ওখানে টাকাটুকু বেশ, বেতন টেতন খুবই ভালো পায়। পাওয়ার পরে তারপরে হঠাৎ 7 মাস পরে আর কি বাড়িতে যাই। আচ্ছা। বাড়িতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে বাড়ির থেকে আর আসতে দেয় না ঢাকা শহরে, যে তোমার আর যাওয়ার দরকার নেই। তাহলে বাড়িতে কি করব, যে তুমি ঢাকায় যাও, 2-4 দিন কাজ করেছো, একটু অভিজ্ঞতা তো হয়েছে, তুমি গ্রামে এটা করো। তারপরে যাক বাবা মার পরামর্শে গ্রামে কাজটা শুরু করি, একজনের মাধ্যমে শুরু করার পরে। গ্রামে কি কাজ করতেন? আপনার রড মিস্ত্রি কাজই। রড মিস্ত্রি কাজ? জি। আচ্ছা। পরে গ্রামে দেখা যাচ্ছে যে লোকটার সাথে কাজ করি, ও আমাদের এলাকার খুব ভালো মিস্ত্রি ছিল, খুব ভালো মানুষ ছিল। হঠাৎ একদিন আপনার রবিবার, মানে ওর সাথে কাজ করার প্রায় আপনার 9 মাস পরে, এর মধ্যে রোজার ঈদ গেছে, কোরবানি ঈদ গেছে, যাওয়ার পরে আর কি, মাসটা কতটা তা আমার সঠিক মনে নাই, যেমন বিশ্ব ইস্তেমার আগ দিয়ে আর কি, এটুকু মনে আছে।
তাহলে কত সাল হইতে পারে তা আমি কনফার্ম বলতে পারছি ঠিক আছে, সাল নট ইম্পর্টেন্ট, আপনি ঘটনাটা বলেন। হ্যাঁ, পরে আমাকে রবিবারের দিন ওর ওয়াইফ আর কি ডাক দিয়ে নিয়ে যায়। আমি তাকে খালা বলতাম, আমাদের বাড়ির পাশে বাড়ি ছিল, যে আমাকে বলছে যে তোর খালু বুধবারের দিন কোথাও যেন যাবে, তুই এসে আমাকে খবরটা জানাস। তো আমি বলছি মানে ঠিক যার আছে। আন্ডারে আপনি কাজ করেন তার কথাই মানে জিজ্ঞেস করছে তার স্ত্রী। হ্যাঁ, যে তোমার Okay. খালু যেন কোথায় যাবে হুম, তুই এসে আমারে জানাস। মানে বিষয়টা অন্যরকম ছিল, যে সে হয়তো তার বলে কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল, হুম, সে সেখানে দেখা করতে যাবে, এরকম সে ভাবছে আর কি। হুম, কিংবা যাক সে একটা স্বপ্নে দেখিছে, তার জন্য সে আমাকে ডেকে বলছে রবিবারে। রবি সোম মঙ্গল গেছে, মঙ্গলবারের দিন আমরা ধরেন 8 দিন পেমেন্ট পাই। হুম, ওদিন করা পেমেন্ট পাইছি, কিন্তু আমি টাকাটা নিই নাই। আমি বলছি যে আমার টাকা লাগবে না, আমি কিছুদিন পরে নেব। নিয়ে আমার চিন্তা ভাবনা যে আমি একটা কিছু ছাগল মাগল কিনে যা একটা মানুষের দিলে দেওয়া আছে, যে বড় হইলে আমার কিছু টাকা হবে। হুম, এই চিন্তা ভাবনা করে তার কাছ থেকে আমি টাকাটা নিই নাই, যে আমার লাগছে না, অযথা নিয়ে লাভ নাই। পরের দিন সকাল আপনার গেছি কাজ করতে, সেটা হচ্ছে আপনার আমাদের বাজারে হাই স্কুলের পিছনে হুম, একটা বাড়ি আছে, হিন্দুদের বাড়ি আর কি। ওই বাড়ি কাজে গেছি দোতলায় আপনার এই যে আপনার আছে সানসেট গুলো আছে, বেলকনি যেগুলো বেরো, হুম, এডির কাজ করতেছি। তা ওদিনকার কি হয়েছে আল্লাহ পাক সেই জানে, কাজটা এত দূরত্ব হয়েছে হিসাব ছাড়া, যেটা আমরা ধরেন সারাদিনে করতে পারি না, সেটা আপনার 2 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, হয়ে যাওয়ার পরে হঠাৎ ঢালাই দিতে হবে বলছে, যে এত তাড়াতাড়ি যেহেতু কাজ হয়ে গেছে তাহলে ঢালাই দেখবে বাড়ি চলো। এখন ঢালাই স্টার্ট করেছি, তখন হয়তো আপনার 12:30 না 1টা বেশি বাজে আর কি, 1:30 বাজে। হুম, তখন সাথে আমার চাচাতো ভাই ছিল একটা, আমরা 2জন ঢালাই দিচ্ছি, হুম, আর একজন ভরে দিচ্ছে আর ও ঢালতিছে। হঠাৎ খালি ও মালটা নিয়ে দিল, আমি শুধু তাকিয়ে দেখলাম, একটু টাস করে শব্দ হলো, দেখি ওখান থেকে ভেঙে পড়ে গেছে। পড়ে যে গেছে, বেশি উঁচা না কিন্তু আপনার 7 ফিট হাইট। কোন লোকটা পড়েছে? আমার ওই খালুর? উস্তাদটা, হ্যাঁ আচ্ছা, খালু হ্যাঁ, লোকটা। পড়ে যাওয়ার পরে তারপরে ধরে নিচে নামাই নিয়ে আসলাম। নামাই নিয়ে এসে ওদের ওখানে হিন্দুদের ওখানে একটা মন্দির ছিল, মন্দিরের সামনে শোয়াই মাথায় টাটায় পানি দিছি। ওরা মনে করছে এটুকু উপরতে পড়ছে, অসুবিধা হবে না। হুম, কিন্তু তখন তার বুকি বাড়ি লেগে সে লাঞ্চ মাস সব অবস্থা খারাপ। পরে যশোর হসপিটালে নিতে সে রাস্তায় মারা গেছে। ওহো, ইন্দ্রনীল। আমরা নিজেরা বুঝতে পারি না যে এখান থেকে মানে একদম হাইট তো কম, যা হাত দিলে পাওয়া যায়। মানে ইটস ভেরি ইন্টারেস্টিং না, মানে কাজটা শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা, একটু নতুন করে একটা কাজ হাতে ধরলো, সঙ্গে সঙ্গে সে একটা ইনসিডেন্টে মারা গেল। এবং ওই দিনই আপনাকে আবার ফলো করতে বলেছে তার স্ত্রী। হ্যাঁ, আচ্ছা। তখন আমি খুব ভালোবাসতাম, সে আমাকে খুব ভালোবাসতো, খালু বলে ডাকতাম। হুম, আমি কানতে কানতে তার বাড়িতে আসি। সাইকেল যে কিভাবে চালায় আসছি, বাইসাইকেল, আমি নিজেও জানি না। আসে আমি শুধু খালাম্মুরে বললাম যে খালাম্মু, খালু এরকম পড়ে গেছে, তা আপনি আমার কি খবর দিতে গেলেন? আর আমি কি খবর দিলাম, তো চলেন। তো ওই বললি তো তার তো আর দুনিয়ার কেউ নাই, তার অবস্থা মনে করেন যে একেবারে খারাপ। তাকে কোন রকম নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে সে হয়তো জীবিত পাইনি এর মধ্যে আবার একটা কথা আছে, তার 2টা মেয়ে আছে, কোনো ছেলে নাই। হুম, হুম, সে শুধু আমার হাতটা ধরে একটা কথা বলছিল যে আরে জীবনে কোনদিন 2 নম্বরই করিস না, বেইমানি জিনিসটা করিস না, কারোর যেন মেরে ধরে খাইস না, আল্লাহ তোর একদিন পথ ধরাবে। চমৎকার কথা, খুবই চমৎকার কথাটা আমার খুব মনে পড়ে। বলছিল তোর খালাম্মুরে দেখিস, এটুকুনি বলিছে, এটুকুনি বুঝতে পারছি, আর কিছু বুঝতে পারি নাই। তারপর ওই লোকটা মারা যাওয়ার পরে, খালুটা মারা যাওয়ার পরে আমি কিছুদিন বাড়ি ঘোরাঘুরি পরে আবার ঢাকায় চলে আসি। আসার পরে আপনার অনেকদিন যায় এভাবে কেটে যাওয়ার পরে হঠাৎ আমার মামা আমাকে বলে তুমি পাসপোর্ট করো বিদেশে যাওয়ার জন্য। আচ্ছা, যেই মামা আগেই বিদেশ চলে গেছে, মালয়েশিয়াতে? হ্যাঁ, হ্যাঁ, মালয়েশিয়াতে না, মালয়েশিয়াতে। হ্যাঁ। তখন আমি পাসপোর্ট করার পরে তখন তার কাগজপাতি ছিল, হঠাৎ তার কাগজপাতি বন্ধ হয়ে যায়, মালয়েশিয়া কলিং বন্ধ হয়ে যায়। হুম, হয়ে যাওয়ার পরে তখন সে আর আমাকে পাসপোর্ট আমার ওকে করা হয়ে যাওয়ার পরে এই ঘটনা আর কি। হুম, তখন আর কি আমি বিদেশে যাওয়ার জন্য তেমন আক্ষেপ আছে আবার নাই। পরে একদিন আমাকে যে লোকটা বিদেশ নেছে তার বাগনার আর কি বিদেশ যাওয়ার কথা আর কি, তখন সে ঢাকায় আসে মেডিকেল করার জন্য। হুম, আসার পরে সে আমার আবার একটু পরিচিত ছিল, সে এসে আমার ভাইয়ার বাসায় ওঠে শ্যামলিতে। থাকার পরে দেখা যাচ্ছে সে মেডিকেলে তার ব্লাড একটু সমস্যা বলে তাকে রিজেক্ট করে দেয় আর কি। আচ্ছা, রিজেক্ট করে দেওয়ার পরে আমার ভাইয়ার কাছে কিছুদিন থাকার পরে সে বাড়ি যায়। বাড়ি যাওয়ার সময় আমার ভাইয়া কিছু টাকা দেয় হুম, যে আমার আম্মুর কাছে নিয়ে দিয়ে আসেন। এবার আমাদের বাড়িতে যখন টাকা দিতে যায়, যাওয়ার পরে তখন আমার ওই পাসপোর্টটা সে দেখে। দেখার পরে সে বলে যে পাসপোর্টটা কার? খালাম্মু না, সরি কাকি। হুম,
তখন বলে যে পাসপোর্টটা আমার কথা বলে যে পাসপোর্টটা আরিফের। কয় তাহলে আরিফরে বিদেশ পাঠাবে? কয় না, ও এখন ছোট রয়েছে, এই অবস্থায় বিদেশ পাঠাবো না, দেরি আছে ওকে বিদেশ পাঠানো, ওর মামা নিব। কয় না, আমারও মামা আছে ব্রুনাইতে, আর ব্রুনাইতে বেতনও ভালো, তাহলে ওরে ব্রুনাইতে পাঠাই দেন, আমি যাইতে পারছি না, আমার ওই বিষয় চলে যাও। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, ওর সঙ্গে কথাবার্তা বলে পরে জানাবো না। এই কথা বলার পরে দেখা যাচ্ছে আমার সঙ্গে ফোনে কথা হয়, আম্মুর বাড়িতে সবার সাথে কথা হয়, আমার ভাইয়ের সাথে কথা হয়। পরে আমার ভাইয়াকে আমি বলি যে ঠিক আছে, যেহেতু সে বলছে, সে পরিচিত, তার মামু হয়, যদি সেরকম হয় তাহলে আমি যাব। আর যাব যে টাকা কত লাগবে? তখন বলে যে বেশি টাকা লাগবে না, তো 2 লাখ টাকা মতো লাগবে, এর বেশি লাগবে না। তখন আমি চিন্তা করি 2 লাখ টাকা আমি পাবো কোথায়? এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের মতো ফ্যামিলির জন্য 2 লাখ টাকা অনেক টাকা। পরে আমি বাজারে অনেক মানুষের সাথে কথাবার্তা বলার পরে একজন বলে যে তোমাদের জায়গা জমি বিটের দলিল পত্র আছে? তো আমি কই আছে। কয় খারিজ করা আছে? আমি কই আছে। কয় এটা যদি তুমি ব্যাংকে জমা দাও, ব্যাংকের থেকে তুমি 1.5 লাখ টাকা লোন নিতে পারবে। আচ্ছা। আমি বলছি যে 1.5 লাখ টাকা লোন নিলে 1.5 লাখ টাকা কত দিনে শোধ দিতে হবে? বলে 1.5 বছর। আমি কই তাহলে বছরে আপনার 70-80 হাজার টাকা পড়তেছে। তখন আমি তাদের সাথে যোগাযোগ করি যে আমি দেশে যাব, আমার খাওয়া থাকা বাদে বেতন আসবে কত? সাপোজ দেখা যাচ্ছে যে বেতন বুঝে তারপরে চিন্তা ভাবনা নেবো। কয় তোমার খাওয়া থাকা বাদে এমনি তোমার দেখা যাচ্ছে যে থাকা কোম্পানির, খাওয়া নিজের, খাওয়া দেখা যাচ্ছে মাসে তুমি ওই দেশি টাকার 100 টাকা খাইলে, ধরো 6,000 টাকা খাইলেও তাও তোমার 30,000 টাকা বাড়ির দেশে আসবে। তো তখন পর্যন্ত কি ঠিক করা হয়েছে যে আপনি কোন দেশে যাচ্ছেন? হ্যাঁ, ব্রুনাইয়ের কথা হয়েছে আর কি। আচ্ছা, ওই লোকটা আপনাকে বলেছে ব্রুনাই? হ্যাঁ। আচ্ছা। তারপর আর কি বলে যে তোমার 35-36 হাজার টাকা তোমার মাসে বেতন হবে, আর ওভার টাইম বাদে আর কি তুমি দেখা যাচ্ছে যে 5-6 হাজার টাকা খরচ করলে, 10 হাজার টাকা খরচ করলে তোমার মাস গেলে 25 হাজার টাকা বাড়িতে আসবে। তখন আর কি আমি যখন শুনলাম যে না এক তো ভালো, এত টাকা আসতেছে, আমার ফ্যামিলিটা হয়তো তাহলে দেখা যাচ্ছে দরিদ্র থেকে একটু ভালো দিকে যাবে, তখন আমি রাজি হয়ে যাই। আর যেহেতু আমি এই কাজ করতে পারি, সমস্যা হবে না আমার যেখানে যাই। পরে রাজি হওয়ার পরে তাদের সাথে আমার চুক্তি হয়, কিন্তু 2 লক্ষ টাকা দেবো, এর বেশি না। পরে যদি আরো তারা একটু বেশি চাই যে আর 50 হাজার টাকা লাগবে, বলছি ওই দেশে যে কামাই করবো দেবো, আমি বাড়িতে কিছু পাঠাবো, আপনার কিছু দেবো, আমার তেমন কিছু নাই যে আমি বেশি আপনাকে টাকা দেবো। ওই যে লোক আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছে সে লোকের কেউ কি ছিল বিদেশে বা ব্রুনাই? কেউ কি ছিল বলতে তার আপন মামা ছিল আর কি। আপন মামা ব্রুনাইতে ছিল? আপন মামা। আর উনি যায়নি কখনো? না, উনি যাওয়ার জন্য ওনার ব্লাডের সমস্যা বলে যাইতে পারেন, উনি নিজে যায়নি, সুতরাং ওনার জায়গায় হচ্ছে আপনাকে বলছে। ওই লোকটাকে আপনি চিনতেন আত্মীয়ের মধ্যেই? হ্যাঁ, আত্মীয়ের ভিতরে আর কি। পরে দেখা যাচ্ছে যে আপনার 2013 সাল তখন পড়লো আর কি, এটা কথাবার্তা হচ্ছে 12 সালে জানুয়ারির শেষে আপনার মনে করেন যে ওকে কিছু টাকা দেওয়া হয়েছে 25,000 আর পাসপোর্ট দেওয়ার পরে, আর মনে করেন যে তার 1 মাস পরেই ফেব্রুয়ারিতে বলে যে এই মুহূর্তে টাকা লাগবে 1 লাখ, কাগজপাতি হয়ে গেছে, টাকা পয়সা জমা দিতে হবে, ডলার লাগাতে, বিভিন্ন কথাবার্তা বলে 1 লাখ টাকার ভীষণ চাপ দেয়। তখন আমাদের কাছে অত টাকা নাই, 1 লাখ টাকা আমাদের পরিবারের কাছে নাই। না থাকার কারণে দেখা যাচ্ছে যে আমাদের কিছু গাছগাছালি ছিল, আম গাছ, মেগনি গাছ, এগুলি দেখা যাচ্ছে বেচিছি, কিছু গরু ছিল সেগুলো বেচা হয়েছে। এমনকি আমার ছোট বোনটাকে আমি আমার জানের মতো ভালোবাসি, তাকে একটা চেন আর কানের তা বানাই দিয়েছিলাম আমি নিজে, তাও বেচা হয়েছে। বিক্রি করে তাকে 1 লাখ টাকা দেওয়া হয়। দেওয়ার পরে আপনার মনে করেন 1,25,000 টাকা তাকে দেওয়া হলো। এটা আপনার ফেব্রুয়ারি মাসে টাকাটা দেওয়ার পরে যখন আপনার 15-20 দিন আর কোনো খবর নাই। পরে মেডিকেল করানোর পরে আপনার মেডিকেলের আপনার 1 মাস পরে আপনার ফেব্রুয়ারি মাস চলে গেছে, মার্চের দিকে মনে করেন যে সে আর 50,000 টাকা চাই। তার সাথে যে তোমার 2 লাখ টাকা চুক্তি, ঠিক আছে, তাকে 50,000 টাকা দিই। দেওয়ার পরে তার 2 লাখ টাকা পড়তে আর মনে করেন 25,000 টাকা আপনি কিভাবে ম্যানেজ করেন? প্রথম 1 লাখ তো আপনি খুবই কষ্ট করে ম্যানেজ করলেন, পরে 50,000 টাকা আমার মেজে মামার দুবাই থাকে, ও আমাকে 30,000 টাকা দিয়ে হেল্প করে। আচ্ছা, মানে ধার করেছেন? হ্যাঁ, ধার করেছি। আর 20,000 টাকা মনে করেন যে মানুষের কাছ থেকে এদিক সেদিক করে নিছি আর কি। চিন্তা করেন একটা অবস্থা যে একদম গ্রামীণ পর্যায়ের একটা প্রান্তিক পর্যায়ের ফ্যামিলি। প্রান্তিক বলতে আমি যেটা বোঝাচ্ছি আপনারা হয়তো অনেকেই বুঝবেন না, যে খেটে খাওয়া দিনমজুর যাদের নুন আনতে পান্তা ফুরায়, এরকম একটা পরিবারে 2 থেকে 2.5 লক্ষ টাকা ম্যানেজ করতে হচ্ছে বিদেশ যাওয়ার জন্য। এইরকম একটা পরিবারের কাছে 2 থেকে 2.5 লক্ষ টাকা অনেক টাকা। এবং বাংলাদেশের অনেক পরিবার, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার কিন্তু এই পরিবারের মতো। জি বলেন। তারপর আর কি তখন তাকে টাকাটা দেওয়া হয়ে যায়,
দেওয়ার পরে মনে করেন যে আপনার আমাকে ফিঙ্গার আর ম্যান পাওয়ার করাবে। সেই সময় আপনার আছে মার্চ শেষ, এপ্রিল মাসে আর কি। এর মধ্যে আমাকে নেওয়ার কথা ছিল 2.5 মাস থেকে 3 মাসের ভিতরে। তখন আর কি আমি খুব ক্ষিপ্ত হয়ে যাই আর কি, যে আপনারা আমাকে এভাবে ঘুরোচ্ছেন, দেখা যাচ্ছে আমার সংসার চলছে না, এখন আমার উপরে তো আমার সংসার চলে। তখন আমার বাবা খুব অসুস্থ হয়ে যায় আর কি, আব্বু খুব অসুস্থ হয়ে যায়, কোনো কাজ কাম করতে পারে না, এখনো তো কিছুই করতে পারে না এখন, আগে তো যা করতে পারতো। তারপরে আর কি আমি তাকে এভাবে চাপ দেওয়ার পরে বলছে আচ্ছা ঠিক আছে ঢাকায় আসো, তোমাকে ম্যান পাওয়ার আর ফিঙ্গার করাই দিচ্ছি, তোমার 10-15 দিন ফ্লাইটে যাবে। ম্যান পাওয়ার আর ফিঙ্গার করার পরে ম্যান পাওয়ার বলতে আপনার এই যে বিদেশি যারা আমাকে বাংলাদেশে আছে ব্রুনাই, কি করে আপনাকে নিয়ে, আপনি এটা বলেন। নিয়ে শুধু আপনার এই যে পাসপোর্টটা নেয়, নেওয়ার পরে ওই অফিসে যায়, যাওয়ার পরে ওরা শুধু আমার পাসপোর্টটা রাখি একটা সিল মেরে দেয়, দিয়ে হয়ে যায়। পরে আমাকে এরকম একটা আইডি কার্ডের মতো একটা কার্ড দেয়। এটা কোথা থেকে দেয় আপনাকে? আপনার এসে দারুসালাম যে ব্রুনাই যে আছে না, বিদেশ থেকে যারা আমাকে দেশে আসে ওদের তো কি বলে আপনার এই যে রাষ্ট্রদূত না কি বলে জানো? ও আচ্ছা আচ্ছা, মানে দূতাবাসে গিয়ে, ব্রুনাই দূতাবাসে গিয়ে আপনি এটা করেন। কোথায় আপনি জানেন ব্রুনাই দূতাবাস? আপনার বনানী 2টি। আচ্ছা, তখন বনানী 2টি ছিল, কিন্তু আমি তখনও জানি না যে এর ভিতরে আবার 2 নম্বরই আছে। ওকে, আপনার পাসপোর্টটা তারা ঠিকই জমা দেয়, জমা দেওয়ার পরে এটা ব্রুনাই দূতাবাস ছিল। হ্যাঁ, ব্রুনাই দূতাবাস ছিল নিশ্চিত, কিন্তু এর মাঝে কারসাজি আছে কোনটা, ওখানে যারা ছিল তারা সবাই ছিল আছে বাঙালি। ওখানে একটা মহিলা ছিল, সেও ছিল বাঙালি, আর তারা এর ভিতরে 2 নম্বরই করেছে। মনে করেন যে আমাদের অনলি 17 দিনের ভিসা দিছে, যে আমরা 17 দিন ওই দেশে যাই ঘুরতে পারবো। মানুষই তো ভ্রমণ ভিসা দিলেও 3 মাসের ভিসা দেয়, ঠিক আছে। তারা আমাদেরকে এতটাই করেছে যে আমরা ধারাবাহিকভাবে যাই, সিল সাপ্পর মারলো, তারপরে কি হলো? তারপরে আমরা তো বুঝলাম না, আমাদের শুধু পাসপোর্টটা ওরা নিয়ে শুধু আমাদের ফেসটাই দেখালো, আর কিছু না, আমাদের কোনো সই স্বাক্ষর সিল টিল ফিঙ্গার কিছু না। পরে আমাদের শ্রম মন্ত্রণালয় পাঠাই দিল, শ্রম মন্ত্রণালয় দিল আপনার একটা থাম দিল, যেরকম যে ছবির কার্ড আছে না, যে ফটো তুললে ছবি টবি, ওরকম একটা কার্ডের ভিতরে 5,000 টাকা দিল। কত কিরকম সিরিয়াল নাম্বার টাকার তা লেখা আছে, লিখে ওটা দিল। দেওয়ার পরে আর কি মনে করেন যে আমাদের যখন ফিঙ্গার দিতে হবে শ্রম মন্ত্রণালয়ে যাই, ওটা জমা দিলাম একজনের কাছে, সে আছে 1 নম্বর দালাল। আপনার শ্রম মন্ত্রণালয়ে গেলে আপনি বুঝতে পারবেন আর কি, ওখানে ওরা বসে থাকে। ওরা যাওয়ার পরে ওটা নিয়ে আমাদের সরাসরি ঘরে ঢুকাইয়ে ফিঙ্গার দিয়ে ছেড়ে দিল। আচ্ছা, আর কোনো কথা নাই, কেউ জিজ্ঞাসা করলো না কোথায় যাবা, কি আসার বিষয়, এরকম কোনো কিছু। ফিঙ্গারটা আপনি কেন দিলেন, কি হয় ফিঙ্গার দিলে, এগুলো কিছু জিজ্ঞেস করেনি বা জানতেন না আপনি এগুলো? হ্যাঁ, বললো যে ফিঙ্গার বিদেশে যেতে গেলে ফিঙ্গার দিতে হয় শ্রম মন্ত্রণালয়ে। আর আমি তো এর আগে কোনোদিন যাইনি, আর আমি তো এমনি প্রকৃত খুবই গ্রামের ছেলে, এইসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই। তখন আর কি, কিন্তু আপনি কি জানতেন না যে আপনার আশেপাশের এলাকায় যে বিদেশ যেতে এরকম হয়, 2 নম্বরই করে, চিটারি করে, এই ভয়গুলো ছিল না মনের মধ্যে? কারো কাছ থেকে কখনো শোনেননি? এই ভয়গুলো আমার মনের ভিতরে তখন ফিল করিনি, তার কারণ হচ্ছে যে সে তো আমাদের আত্মীয় ছিল। রাইট, এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে এই চেনটা কিভাবে কাজ করে, এই যে আত্মীয়, মানে আমার মনে আছে আমি একদম খুব ছোটবেলায় এরকম একটা দেখেছিলাম আমাদের নিজেদের আত্মীয়ের মধ্যে, মানে এমন ব্যাপার যে কাউকে অবিশ্বাসও করা যায় না। হ্যাঁ বলেন। তারপর আর কি ওখান থেকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে মনে করেন আপনি 1,75,000 টাকা কিন্তু তারা নেওয়া হয়ে গেছে। নেওয়ার পরে এখন বলতেছে যে ওই আগে যে ভিসা ছিল ওই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ওই ভিসা এখন আর যাওয়া যাবে না, এখন নতুন করে ভিসা লাগাতে হবে, টাকা আরো 1 লাখ লাগবে। তখন তো মাথা পুরো হ্যাং হয়ে গেছে, যে একই বললো সারাদিন পরে। তখন আমরা বলি যে না, আমাদের আগের টাকা পয়সা ফেরত দাও, আমরা বিদেশ যাবো না, তোমরা যা করেছো ওগুলি বাদ, তোমাদের আমরা 25,000 টাকা ছাড়ে দিচ্ছি, আমাদের 1.5 লাখ টাকা ফেরত দাও। এখন তা মনে করেন যে তারা তো টাকা ফেরত দেয় না, আরো উল্টা পাল্টা কথা, বুঝছেন? কয় আমি সব টাকা ইমিগ্রেশনে লাগাই দিছি, ডলার কিনেছি, আমার এখন বিদেশ না গেলে আমি টাকা দিতে পারবো না, তুমি কেস কাছালে যা করবা করোগে। তখন আমরা বলি যে আমরা এত টাকা দেবো করতে, আমাদের দেওয়ার মতো কোনো সমর্থন নেই। এখন যদি আমাদের দিতে হয়, আমাদের যেখানে বসত ভিটাটা আছে এই বেচতে হয়, তাই এই বেচে তো আমরা বিদেশ যাওয়ার মতো মানুষ না, আর আমার দ্বারা সম্ভব না। এটা আমার একার সম্পদ না, আমার ভাই আছে, বোন আছে, তাদেরও সম্পদ, তাদেরও অগ্রাধিকার, যে তারা আমার জন্য আমার বাপ মায়ের বেচে দেবে এরকম কোনো বিষয় না। পরে তো মনে করেন যে তারা টাকা পয়সা ফেরত দেয় না। দেওয়ার পরে 1 মাস প্রায় পার হয়ে গেছে, যাওয়ার পরে খুবই সমস্যা। এর মধ্যে আমাদের আছে যে কিছু কিস্তি তোলা টাকা ছিল, তখন কিস্তি দিতে পারি না, একটা সমস্যা। কিস্তি না দিতে পারলে কিস্তির লোকজন তো খুব খারাপ কথা বলে, দেখা এনজিও তো টাকা নিয়ে। পরে কি করি, ঠিক আছে তাদের কথা রাজি হয়ে যায়, যে যাই হোক
ওই যে আপনার আগে বলছিলাম যে আপনার জায়গা জমির দলিল বন্ধক দিলে ওখান থেকে টাকা নেওয়া যায়। তখন চিন্তা ভাবনা করি যে আমরা কিছু কিস্তির দিন আটিনা আছি, তাহলে ওখান থেকে 1.5 লক্ষ টাকা নিই। আচ্ছা, 1.5 লক্ষ টাকা নিয়ে তাদেরকে 1 লাখ টাকা দিই, আর বাদ বাকি টাকা কিছু দিন আছে এগুলো শোধ করি। এই ভেবে চিন্তা আর কি যে ভাবা সেই কাজ। এখন আমাদের তো 1.5 লাখ টাকা অত টাকা দেবে না। এখন পরে আমাদের ওই এলাকায় খুবই প্রভাবশালী লোক আর কি, তার নামটা আমি বলতে চাচ্ছি না। ঠিক আছে, দরকার নেই, আমরা নাম মেনশন করিও না, সমস্যা নেই, আপনি বলেন। হ্যাঁ, মনে করেন সে সবসময় এমপির সাথে চলাফেরা করে আর কি। এখন তারে যে বলি যে মামা এ ঘটনা, আপনি যদি সিগনেচার করে দেন তাহলে আমার টাকা দে, এরকম এরকম বিপদে পড়েছি। এখন সে বলে যে তুমি টাকা দিতে পারবা? আমি কই যদি আমি না দিতে পারি তাহলে আপনার ওই জমির সাথে আমার একটু জমি আছে, সেটা তো আপনি ভালো করে জানেন, আপনি ওটা লিখে নিয়েন। এইভাবে কথাবার্তা তার সাথে ফাইনাল বলার পরে সে আর কি সই স্বাক্ষর করে দেয়। সে তো আমি তো তাকে বলিছি, সে যদি দখল করে নেয় এখন আমার তো সাধ্য নাই সেটি ফেরত নিয়ে আসা। আমি যতই কেস মামলা করি তার সাথে পারবো না। কি পরিমাণ রিস্ক আপনি চিন্তা করেন শুধু একটু বেঁচে থাকার জন্য। তারপরে আর কি সেভাবে তারে 1 লাখ টাকা দিই, দেওয়ার পরে এখন সে তারপরেও আমাকে সে বিদেশ নেয় নাই। 1 লাখ টাকা দেওয়ার পরেও আপনার মনে করেন 2,75,000 টাকা তার অলরেডি গেছে, যার পরে সে আমাকে বিদেশ নেয় নাই। বলে যে আরো কিছু সমস্যা আছে, নতুন করে কাগজপাতি করতে হবে, এই নিয়ে মনে করেন যে আমার ভিসা ফ্লাইট সে করাই না, ধানায় পানায় বিভিন্ন কথাবার্তা। একদিন তার বাড়িতে, তার মামা বাড়িতে, তার বাড়িতে মনে করেন যে লোকজন নিয়ে সালিশ বিচার বসালাম। বসানোর পরে অনেক লোকজনে সবাই বললো যে ঠিক আছে, সে যেহেতু বলতেছে যে তার অনেক সমস্যা, তোমার নতুন ভালো ভিসা দেশে অনেক টাকা রোজগার হবে, তা আরো 50,000 টাকা বেশি লাগবে, দাও। আমি বলছি আমার যদি এখন মাইরেও ফেলানো হয় তা আমি 50,000 টাকা দিতে পারবো না, আমার দেওয়ার মতো পরিস্থিতি নাই। এটা একটা ইনফিনিটি সার্কেল। মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যারা দেখছেন গ্রামের মানুষ, যারা প্রান্তিক পর্যায়ের মানুষ, যারা দেখবেন এই ভিডিওটা, তাদেরকে বলি এটা একটা ইনফিনিটি সার্কেল। মানে আপনার যে কত টাকা লাগবে প্রথমে আপনাকে বলবে, মানে গ্রামে গঞ্জে যেটা হয় বিল্ডিং বানাতে গেলে দেখবেন রাজমিস্ত্রিরা প্রথমে একটা হিসাব দেয় যে আপনার এই বাড়ি বানাতে লাগবে সর্বোচ্চ 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, এরকম একটা। ওটা শুনে আপনার মনে খুব সাহস হবে, যা 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা। তারপর আপনি তো রড মিস্ত্রির কাজ করছেন, আমি যেটা বলতেছি সেটার সাথে মনে হয় কিছুটা হলো রিলেট করতে পারবেন। তারপর আপনি যখন কাজটা শুরু করবেন, 2.5 লাখ, 5 লাখ, 7 লাখ, 8 লাখ পার হয়ে যাবে, আপনি থামতে পারবেন না। এই একটা কারণে, কারণ বাড়িটা তো কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কাজ বাকি আছে। তো এটা ওয়ান কাইন্ড অফ চেইন। মানে আপনাকে প্রথমে অল্প কিছু টাকা বলে রাজি করাবে এবং আপনার তারপর ডিমান্ড বাড়তে থাকবে বিভিন্ন স্টেপে গিয়ে, আর আপনি সেখান থেকে বেরোতে পারবেন না একটাই কারণে যে আপনি তো অলরেডি ইনভেস্ট করে ফেলেছেন। আপনার মনে হবে আচ্ছা ঠিক আছে, আর কিছু ম্যানেজ করে দিই যদি হয়ে যায়, আর কিছু ম্যানেজ করে দিই যদি হয়ে যায়। এটা হচ্ছে ল্যাক অফ নলেজ, মানে জ্ঞান না থাকার কারণে এই জিনিসটা হয়। তবে একটা কথা এখানে বলে নেই, যেহেতু আমি ইন্টারাপ্ট করেই ফেলেছি, এই কেসটা নিয়ে আঙ্গুল তোলা আমাদের উদ্দেশ্য না। উনি যে এসছেন, ওনার সঙ্গে কেন ইনজাস্টিস হয়েছে বা কে করেছে, কারা করেছে, তাদেরকে আইডেন্টিফাই করা আমাদের উদ্দেশ্য না, বিকজ দিস ইজ নট ইনভেস্টিগেটিভ শো। এবং আপনারা দেখবেন যে আমরা কাউকে এখানে মেনশন করছি না, কারো নাম পরিচয় কোনো কিছু আমরা রিভিল করছি না, ওনার সঙ্গে কারা কারা জড়িত ছিল তাদেরকেও আমরা রিভিল করছি না। এটার কাজ যাদের পুলিশের বা অন্যান্য যাদের আছে তারা হয়তো বা করবেন, তারা চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু আমাদের মূল ফোকাসটা যেটা, সেটা হলো যে ওনার মতো ঘটনা বাংলাদেশে অনেক ঘটে, সেই সব ঘটনা যাতে না ঘটে সেটার জন্য আমরা যেন এনার কথা শুনে সচেতন হই। আমাদের মূল ফোকাসটা হচ্ছে এটা। সো আমরা ফোকাস থেকে যেন সরে না যাই আজকের এই গল্পে। বলেন তারপর আর কি, টাকা দেওয়ার মতো তো আসলে কোনো পরিস্থিতি আমার আসছিল না তখন, মানে কোনো দিক থেকে বের করার মতো কোনো পরিবেশ নাই। তখন মনে করেন যে আমার 4টে ফুপু আছে, তো সবার কাছে যে বলি, কেউ 5,000 টাকা দেয় আর কেউ 7,000 টাকা দেয়। আচ্ছা, আপনি যে টাকাগুলো তাকে দিচ্ছিলেন, আপনি কি কোনো রকম কোনো ডকুমেন্টস রাখতেছিলেন? জি, আমি এটা সাবজেক্টে পরে আসছি। আচ্ছা ঠিক আছে, বলেন। হ্যাঁ, এখন তাকে এভাবে টাকা দেওয়া হয়, দেওয়ার পরে মনে করেন যে 2 ফুপু আমাকে 12,000 টাকা দেয়, আর কেউ দেয় না। তারপরে টাকাগুলো ম্যানেজ করে দিলাম। আপনার মনে করেন যে আপনার পাশে আরো যেগুলো সমিতি আছে আমাদের এলাকায়, তখন থেকে টাকা পয়সা উঠাই দিলাম। দেওয়ার পরে সে আমাকে 10 দিনের ভিতরে ফ্লাইট করানোর কথা বলে, এটা মে, তারপরে আছে জুন মাস, মে মাসে ফ্লাইট করার কথা, মে মাসে করতে পারে না, বলে যে শ্রমিক দিবস সমস্যা আছে, জুন মাসে করবো, জুন মাসেও করতে পারে না। পরে সে আমাকে আগস্টের 8 তারিখই ফ্লাইট করায়। তবে এর সাথে আরো আগস্টের 1 তারিখে ফ্লাইট করায়, 8 তারিখে সম্ভবত 8 তারিখ নাহলে 13 তারিখ, 8 তারিখই সম্ভবত। আচ্ছা, ফাইনালি কত টাকা দিলেন? আপনার এ টু জেড মিলায় 3 লাখ প্রায় কত 68,000 না 79,000 টাকা চলে গেছে আর কি। আচ্ছা, ওকে। এর ভিতরে আরো অনেক খরচ গেছে আর কি,
সেগুলো বলা হয়নি। পরে সে আমাকে একদিন আবার একটা কথাও বলে যে এখন আপনার পাশে 50,000 টাকা দিতে লেট হয়, যে আমরা বলি যে 5 দিন পরে দেবো, তখন আমরা 7-8 দিনের ভিতরে টাকাটা ম্যানেজ করতে পারি নাই। তখন বলে যে প্লেন কি তোমার বাপ বানায় তোমার বিদেশে নেবে, তুমি টাকা দিতে পারতেছ না, এরকম একটা কথা বলে আর কি। ঠিক আছে, তখন আর কি যাই ওইভাবে দেওয়ার পরে এরপরে কিন্তু সে আমাকে আর ফ্লাইট করাতে পারে না করাতে পারে। আপনার আগস্টের 8 তারিখে আমি যখন আপনার এই ঢাকা নয়া পল্টন আছে, নয়া পল্টনের সামনে অফিস আছে আপনার, আছে ওই ট্রাভেলস থেকে নেয় আর কি আমাদেরকে। ওখানে আসার পরে বলে যে তোমার বিমান টিকিটের টাকাই তো তারা দেয় নাই, তোমার কাগজপাতি ওকে হয়েছে, সবই ঠিক আছে, তোমার বিমান টিকিটের টাকাই দেয় নাই। যেমন আমার ফ্লাইট করানোর কথা ছিল রবিবারে আর কি, তবে সেই রবিবারে তো আমি এসে বসেই আছি। এখন আমার ফ্লাইট করানোর টাকা দেয় না। পরে ওর সাথে ফোনে কথা হয়, কয় যে আমি টাকা দিয়েছিলাম এরকম, তা সে তো টাকা পয়সা মারি দিতে চলে গেছে, তাই এই মুহূর্তে তো বিমানের টিকিটের টাকা জমা দিইনি। তা তুমি যদি এই মুহূর্তে টাকা যদি জমা দিয়ে যদি না আসতে পারো, তাহলে তো মনে করো যে আমরা তোমার আর নিয়ে আসতে পারবো না। আচ্ছা, পরে আরো 3-4 মাস লেট হয়ে যাবে না, দাঁড়ছে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে না। তখন আমি বলি যে আমি এই মুহূর্তে 40,000 টাকা পাবো কেন, এটা কোনো কথা? আপনি আমাকে বসায় রে আপনি আমার ডেট দিয়ে আজকে ফ্লাইটের ডেটের কথা কই, আজকে ফ্লাইট আমার হয়ে যাবে, এই মুহূর্তে আপনি টাকার কথা বলছেন, এটা তো কোনো কথা না। এর মধ্যেই সে আমাকে বলে যে তাহলে ভিসা টিসা তাহলে আরো 3 মাস পরে আও তুমি। এখন এই মুহূর্তে সম্ভব না, আমার টাকা একবার মারিয়ে দিতে চলে গেছে, আমি 3 মাস পরে বাড়ি আসবো, আইসে তারপরে আর কি তোমার একসাথে করে নিয়ে আসবো। তখন তো মাথায় মনে করেন যে পুরো অবস্থা খারাপ, বাড়ির থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি, দোয়া নিয়ে আসছি যে বিদেশ যাচ্ছি। এখন পরে আর কি কিছু করার নাই, পরে আমার ভাইয়া আর কি ওর বন্ধু বান্ধব সবাই বলে 30,000 টাকা ম্যানেজ করে, দেওয়ার পরে ওরা আমাকে প্লেন টিকিট দেয়। দেওয়ার পরে মনে করেন যে আপনার 4 লাখ টাকা পড়তে আপনার বাকি আছে আর 2,000 না কয় হাজার টাকা যেন, নাহলে 3,88,000 টাকা মতো গেছে, এরকম একটা হিসাব আর কি, যা কন্টিনিউ হিসাবটা মনে নাই। পরে ওই দেশে যাওয়ার পরে এখন ওই দেশে যাওয়ার পরে মেন বুঝতে পারি যে তারা আমাদের চক্রান্ত করে নিয়ে আসছে। যাওয়ার পরে আর কি বুঝতে পারি না, কিছুদিন পরে বুঝতে পারি। ওই দেশে যাওয়ার পরে যখন আপনার পাসপোর্ট জমা দিই ইমিগ্রেশনে, জমা দেওয়ার পরে তখন তারা একটা সিল মেরে একজন বাঙালি ছিল, সে আবার ওই সিলটা দেখে বলে যে তুমি বিদেশে কি করতে আসছো? আমি বলি যে এরকম এই কোম্পানিতে আসছে কাজ করতে। কয় তুমি তো শুধু এই কোম্পানি দেখাশোনা করার জন্য এই যে 17 দিন না 20 দিনের ভিসা তোমার দেশে এই শেষ, ওই এয়ারপোর্টের থেকে আর কি। আমি মনে করি যে মনে হয় ইয়ার্কি মারতেছে, ফাজলামি। আমি কই আপনার কাজ আপনি যান, আমার কাজ আমি দেখবো না। তা বলে সে চলে যায়। এর মধ্যে তার সঙ্গে আমার কথা হয় কিভাবে, মানে আমাকে যে রিসিভ করতে আসবে, আমি গেটে দাঁড়াই আছি, সে রিসিভ করতে আসতেছে না, অনেক লেট আসছে। তখন আমি ওই বাঙালিকে দেখে আমি বুঝতে পারছি যে বাঙালি। তখন আমি একটা ফোন দিই, তার ফোনটা সুইচ অফ থাকে, বন্ধ থাকে। পরে বলে কি কোম্পানিতে আসছে, পরে কাগজ দেখাতে কি হয়, তারপরে আর কি ও জানতে পারে। পরে ও চলে যাওয়ার মনে করেন যে আপনার 2.5 ঘন্টা পরে সে আসে আমাকে নিতে। তখন আমি এয়ারপোর্টে আপনার 12টার সময় নামছিলাম, ও আমাকে নিতে আসে আপনার প্রায় 5টা বাজবে ওই সময় আর কি। পরে আমরা গাড়িতে উঠে যাই আসছে আপনার শঙ্করন, ওখানে একটা জায়গার নাম আছে শঙ্করন, ওখানে যাওয়ার পরে আমাকে প্রথম ক্যাম্পে রাখার পরে আমাকে বলে যে তোর নতুন মেন বস যারা তারা আসবে না, আসলে তাদের সময় পাসপোর্ট চাইলে তুই পাসপোর্টটা দিস, কাগজ করতে হবে আর কি। তার আগে আপনাকে কেউ একজন ভিসা থেকে বলেছিল যে আপনার মেয়াদ হচ্ছে 17 দিন। হ্যাঁ, এটা কে যে বলেছে? ওই দেশে থাকতো আর কি। আচ্ছা, বাঙালি? হ্যাঁ, বাঙালি, ও বিজনেস করে ওই দেশে। ওর 17 দিনের মেয়াদ আপনি নিজে বোঝেননি? জি না, আমি বুঝতে পারিনি। কেন বুঝেননি? ওখানে কোনো লেখা ছিল না কোনো কিছু? লেখা ছিল বলতে কি, আমি বলি আপনার আমি তো যখন এয়ারপোর্টেতে সিল মারার পরে আমি তো আর অতটা খেয়াল করি না। আর যখন আমাকে সে ডেটটাও দেখাইছে, আমি তো মনে করছি যে হয়তো আমাকে উল্টোপাল্টা কিছু বোঝানোর চেষ্টা করতেছে, মনে ভয় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। কখনো অজ্ঞতা অপরাধের শামিল, এটা আমরা বলি, আমাদের গুণীজনরা বলেন। এটা আমার মনে হয় আপনার ক্ষেত্রে এটা আমরা বলতেই পারি। একটা যেটা হচ্ছে যে চিটিং ব্যাপারটা বোঝা যায় যে কোনো মানুষ আমার সঙ্গে চিট করছে, কিন্তু সেই চিটিং থেকে যদি আমি বের হয়ে আসার জন্য রাস্তাঘাট না খুঁজি, তাহলে সেটা এক ধরনের অপরাধী, নিজেকে সঁপে দেওয়া। ধরেন আপনার এলাকায় আমাদের সরকার থেকে যেটা বলা হয় বা আমরা সবসময় অ্যাওয়ারনেসের জায়গা থেকে যেটা বলি যে প্রপার ওয়েতে যান। প্রপার ওয়েতে যাওয়ার জন্য
শ্রম মন্ত্রণালয় থেকে অনেক ধরনের নোটিশ করা হয়, অনেক ধরনের সচেতনতামূলক কার্যক্রম, সেগুলো সম্পর্কে হয়তো আপনি নাও জানতে পারেন, ঠিক আছে, আপনি জানলেন না, কিন্তু গ্রামে তো 8-10টা মানুষজন ছিল, তাদেরকে গিয়ে তো আপনি ভিসাটা দেখাতে পারতেন, তাদেরকে গিয়ে তো আপনার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সেগুলো শিক্ষিত মানুষদের সঙ্গে গিয়ে তো অন্তত আপনি পরামর্শটুকু করতে পারতেন। এতটুকু কি আপনি করেছিলেন? হ্যাঁ, এখানে আমি আপনাকে বলছি কথাগুলো, আমি পরে অনেক বড় ওখানে থেকে আমি থাকাকালীন দেশে অনেক বড় বড় লোকের সাথে কথা বলছি, ঠিক আছে, যারা অনেকে ব্রুনাতে এখনো আছে কিংবা আগেও ছিল, কিংবা আমাদের গ্রামে যারা মাথা আছে কম বেশি, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে ঠিক আছে ভালো, তো যাও, তুমি কষ্ট করছো, তোমার বাপ সারা জীবন কষ্ট করছে, না সেটা সমস্যা নাই, কিন্তু এই যে কাগজপত্রগুলোর কথা, হ্যাঁ কাগজপত্র আমি আপনার 3-4 জায়গায় দেখাইছি যারা বিদেশে ছিল, হ্যাঁ ঠিক আছে, তারা কেউ বোঝেনি যে মেয়াদ মাত্র 17 দিন, না ওরা কেউ বুঝতে পারে না। ভেরি স্ট্রেঞ্জ। ওকে, তারপর আর কি ও আমাকে বলছিল, তখন আমি বিশ্বাস করিনি, বিশ্বাস না করার পরে যখন আপনারা আসলাম ওখানে, আসার পরে ওই দিনকার আর কেউ আসে নাই, রাত হয়ে গেছে, পরে আমাকে শুধু জাস্ট একটা রুটি দিল খাওয়ার জন্য, খাইলাম, খেয়ে দিয়ে শুয়ে রয়েছি। তারপরের দিন আসছে আপনার, ওদের দুজনে বাড়ি মাগুরা জেলায়, আপনার খুবই প্রভাবশালী ওরা, ওদেরকে আপনার বললাম। তারপরে আর কি মনে করেন যে ওরা আমাদের কাছ থেকে, আমরা তখন এক ফ্লাইটে গেছিলাম আসছে 17 জন, 17 জনের কাছ থেকে 17টা পাসপোর্টই নিল, পাসপোর্ট নিয়ে আমাদের কাগজ করে দেওয়ার কথা। তারপরে আপনার যশোর সাতক্ষীরা আছে, ওখানকার ছিল 4 জন, মাদারীপুরে ছিল 3 জন, 7 জন, আর আমি ছিলাম যশোর একজন, 8 জন, আর বাদ বাকি মনে করেন যে আপনার 9 জন মনে ছিল গাইবান্ধার ওই দিকের, এই মোট আমরা এই 17 জন। পরে ও পাসপোর্ট যে নিয়ে গেছে আর কোনো খবর নাই, কিন্তু কাগজ করতে গেলে আইসি করতে হয়, দেশের নিয়ম আছে আইসি করা, আইসি করতে গেলে মেডিকেল করা লাগে, এরকম কোনো খবর নাই। পরে আপনার 4-5 দিন যাওয়ার পরে আমরাই ব্যক্তিগতভাবে আমরা ঘরের মধ্যে বসে থাকি, কোনো জায়গায় বেরোতে পারিনি, আমরা একটু একটু খোঁজ করলাম। খোঁজ করার পরে মনে করেন যে আমরা তখন জানতে পারি যে এটা সম্পূর্ণ ফস কাগজ, ঠিক আছে, আমাদের এভাবে প্রতারণা করে নিয়ে আসছে, নিয়ে আসে আমাদের পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দিয়েছে। ইমিগ্রেশন দেশে ইমিগ্রেশন আছে না, ওই চুরি করে কাগজ করতে গেছিল, ওরা অরিজিনাল ভিসা পাইছিল আছে 6টা, তার সাইডে আপনার ওই কোম্পানিতে ওরা 7 যোগ করে মোট 76 জন বানাইছে আর কি, বুঝতে পারছেন। পরে আমরা সবগুলো জানতে পারি আর কি, বসের সঙ্গে কথা হয়। পরে আপনার মনে করেন যে আমরা ওগুলো জানার পরে আমাদের যে যারা নিয়ে গেছে কিংবা আমাদের সাথে যারা ছিল তাদেরকে আমরা চাপ প্রয়োগ করি যে আমাদের হয় পাসপোর্ট দাও, নাহলে কাগজপাতি দাও, আর তা নাহলে আমাদের টাকা পয়সা দাও, এখানে বসে থাকতে আমরা বাড়ি চলে যাব, আমরা দেশে বসে থাকতে আসি না, নাহলে আমাদের কাজ দাও, যে কোনো একটা করো। তখন তারা হয়তো ফোনে ফোনে তাদের সঙ্গে যোগাযোগ হয়, হওয়ার পরে তারা একটা পরামর্শ করে যে এদের রাস্তার সাইডের থেকে যে কোনো কায়দায়ক সরাও, মার্কেটের ভিতরে মনে করেন যে ওখানে বাজার আছে, এখান থেকে সরাও, অন্যদিকে রাখো, নাইলে এরা দেওয়া আছে যে পুলিশের কাছে গেলে আমরা ওই দেশে থাকতে পারবো না, সমস্যা হবে। তখন আর কি আমাদেরকে ওরা ভালো কথা বলে যে তোমাদের কাগজপাতি হবে, মেডিকেল টেডিকেল করতে হবে, তোমরা চলো আমাদের সঙ্গে। পরে আমরা ওখানে 17 জন যাই, যাওয়ার পরে 17 জনটা আপনার একটা গাড়িতেই নাই, আচ্ছা বুঝছেন, বড় গাড়ি আছে, একটা গাড়িতে না, আর ওরা আর একটা গাড়িতে পিছনে আসে। এখন পর্যন্ত আপনাদেরকে যা করছে সব বাঙালিরাই করছে? হ্যাঁ বাঙালিরা, এখানে বাঙালি ছাড়া এখানে অন্য কেউ নাই। পরে আমাদেরকে নিয়ে যাওয়া ওই যে মহরম আপনার মনে করেন যে একটা প্রজেক্টে ওই সাইডে নিয়ে যায়, তখন ওখানে অনেকগুলো বিল্ডিং দেখি আমরা, কিছু দূর পর পর বিল্ডিং আছে, আমরা মনে করছি হয়তো আমাদের এখানে কাজ কাম আছে, কাজ কাম দিব, এই জন্য আমাদের নিয়ে আসছে। আবার বলে যে তোমাদের ওইদিকে কাগজপাতি হবে, ওইদিকে কাজ কাম করতে হবে, ওইদিকে থাকতে হবে, বেশ ভালো। তখন একটু মনের ভিতরে একটু ভালো লাগছে যে না, এতদিন পরে কাগজপাতি হবে, কাজ কাম হবে। তখন আর কি নিয়ে যাওয়ার পরে আমাদেরকে আপনার সন্ধ্যা লাগাত নিয়ে যায়, যে তার আমরা ওখানে পৌঁছানোর 20-25 মিনিট পরে মাগরিবের আজান দেয়, আর ওখানে আজান দিলে কিছু টের পাওয়া যায় না, শুধু টাইমই বোঝা যায় যে এই টাইমে আজান দিচ্ছে, মাইক টাইকি তেমন আওয়াজ নাই। পরে আপনারা মনে করেন যে ওখানে যে দেখি আরো অনেকক্ষণ, আমরা তো 17 জন এখান থেকে গেছি, ওখানে যে দেখি মনে হয় আপনার আরো প্রায় 40 জন মতন। আচ্ছা, তারাও আসছে এখানে? হ্যাঁ তারাও আসছে। কদিন আগে আসছে তারা? কেউ আসছে আপনার 1 মাস, আমি যাওয়ার 1 মাস আগে, কেউ আসছে আপনার আমি যাওয়ার 2 দিন পরে, এভাবে আর কি। এখন সবার এক জায়গায়, এবার কথাবার্তা বাঙালি এক জায়গায় হয়েছি বলে এবার কথাবার্তা বলছি, এ ভাই তোমার কাগজপাতি হয়েছে? কয় না ভাই আমাদের কাগজপাতি করবে, আমরা কোম্পানির এতগুলো লোক সব এক জায়গায় করতেছে, আমাদের কাগজপাতি করবে, এই জন্য আর কি। এভাবে মনে করেন যে
ওই দালাল চক্র এবার আমাদের আর কি সমস্যা সমাধান, মানে সমস্যা কাকে বলে আর বিপদ কাকে বলে, এই শুরু হলো আর কি। তখন আর কি আমাদেরকে বলে যে তোমাদের যেহেতু কাগজপাতি নাই, তোমরা যেহেতু সব এক কোম্পানিতে আসছো, তোমরা এক জায়গায় থাকো আর তোমাদের কাগজপাতির ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, তখন আমরা বলি যে আমাদের কাগজপাতির ব্যবস্থা করা হচ্ছে, মানে তখন আপনার অতগুলো লোক তো সবাই উত্তেজনা হয়ে যায় আর কি। উত্তেজনা এমন উত্তেজনা হয়ে যায় যে ওখানে আমরা খুবই একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবো, যে আছে যে আমরা অনেক টাকা পয়সা খরচ করে আসছি, আমাদের মাথায় টেনশন, জান হাতে নিয়ে যাওয়া যেটাকে বলে। হ্যাঁ, জান হাতে করে নিয়ে যাওয়া আর কি। আমাদের এরকম একটা খুবই পরিস্থিতি খারাপ হয়ে যায় বিষয়টা, উনি চিল্লাচিল্লি গ্যাঞ্জাম হয়ে যায়, শুরু হয়ে যায়। হওয়ার পরে দালাল যারা থাকে তারা আর কি ওখান থেকে চলে যায়, তারা গাড়ি নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে আমাদের বলে যে তোমরা এখানেই থাকো, ঠিক আছে, আর একজনরে আপনার 100 টাকা ধরাই দেওয়া যায় একজনরে, যে তোমরা কিছু কিনে টিনে খাও, থাকো, আমরা এসে তোমাদের কালকে সকালে এখান থেকে নিয়ে যায় কাগজপাতি করে দেবো। আমাদের অনেক হাতে পায়ে ধরে বুঝাই দিয়ে যায়। পর আমরা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে থাকি তাহলে। আর এই অবস্থায় পাসপোর্ট নেই, যদি রাস্তায় বেরোই তাহলে পুলিশে ধরে তো আমাকে জেলেই ঢুকাবে, আর আমরা তো ভাষাও জানি না, রাস্তাও চিনি না, আসছিও নতুন। পরে আমরা ওখানে থাকি, এবার 3 দিন 4 দিন আমাদের কোনো খোঁজ নেই, আমাদের কোনো খোঁজই নেয় না তারা। তাদের ফোন A to Z কারো ফোন চালু নাই, যতগুলো লোকের যতগুলো মাধ্যমে গেছে শুধু বাংলাদেশে যারা আছে তাদের ফোনটাই চালু আছে, আর ওই দেশে কারো ফোন চালু নাই, সব ফোন বন্ধ A to Z। যেমন আপনার পরে ওইতে আমি যোগাযোগ করার চেষ্টা করি, মানে যে আপনাকে পাঠিয়েছিল, যে আমাকে নিয়ে গেছে ওখানে, ও কন্টিনিউ ওখানে আছে। পরে 4 দিন হয়ে যায়, এর ভিতরে আমাদের কোনো খাওয়া দাওয়ার তো কোনো খবর নাই। আমরা এমন দিন গেছে, আমরা ঘুমাবো যে কি, আপনার ঘুমানোর তো ঘুম তো কারো আসছেই না, আর অতগুলো লোকজন, আমাদের ওখানে না একটু পানি, আর নাই মনে করেন যে আপনার খাবারের কোনো ব্যবস্থা নাই, কোনো আগুন, এমন অবস্থায় আমাদের রেখে গেছে। শুধু জাস্ট দেখলাম ওখানে কিছু আলগা ঘর পড়ে আছে, কাঠবাস পড়ে আছে, কোন রকম ফেলাইয়ে একটু উঁচা করে ইটমিট দিয়ে রাতটা পার করা যাবে, বৃষ্টি হলে ভিজতে হবে। আর কোনো লোকজন কি আশেপাশে ছিল না? আর কোনো লোকজন আশেপাশে নাই, ওই প্রজেক্টের আশেপাশে কেউ নাই, আমরা ওই কয়জন আছি। আমাদের এমন ভাবে বলে গেছে তোমরা যদি রাস্তায় বেরো, পুলিশে যদি ধরে নিয়ে যায়, তারে কিন্তু আমরা ছাড়াবো না, তার কাগজপাতিও করে দেবো না। যারা এই কথাটা বলছে তারা কয়জন? তারা তো আপনার অনেকগুলোই আছে, কন্টিনিউ আপনাদের আছে 1 জন 2 জন, আর ওখানে 2 জন 4 জন, গাইবান্ধার 3 জন 7 জন, আপনার মাদারীপুরের 4 জন, ধরে নিলাম 10 থেকে 12 জন, বেশি আরো বেশি। আপনারা 56 জন মিলে 10 থেকে 12 জনকে আটকাতে পারলেন ওই জায়গাটায়? যদি আমি স্টুপিডের মতো একটা কোশ্চেন করলাম, তারপরেও আমি হ্যাঁ, না এর মাঝে কিন্তু আছে, দেখা যাচ্ছে যে আমরা টাকা পয়সা খরচ করে গেছি, আমরা যে তাদের আটকায় রাখবো, তাহলে আমাদের কাগজটা করে দেবে কিনা? তারা হয়তো এখন আমাদের ওখানে বস, তারা তো আমাদের তারা আমাদের ভালো পয়েন্টে ভালো কথা বলছে যে আমরা তোমাদের কাগজপাতি করে দেবো। হ্যাঁ, তারপরে খাওয়া নাই দাওয়া নেই, এরকম খাওয়া দাওয়া নেই, একদম মানে গোসলও তো নাই আমাদের কাছে। আমাদের যেসব কাপড় চোপড় যে যা নিয়ে গেছে, 56 জন মানুষ একটা রুমে, একটা ঘরে, রুম কোথায়, রুমও তো নাই এখানে। মনে করেন যে খোলামেলা জায়গা, খালি সাপোজ এই যে আপনার সাইডে কাজ করলে যেরকম একটু থাকে না, আপনার কিভাবে বুঝায়, এখন দেখা যাচ্ছে যে টিন দিয়ে কোনো রকম একটা টিন দিয়ে কোনো রকম আর কি। তার নিচে মনে করেন যে নিচে হাত দিলে দেখা যাচ্ছে যে 3 ফুট উপরে আমরা থাকি, 3 ফুট নিচে যদি আপনি হাত দেন, কিংবা আপনি দেখা যাচ্ছে যে একটা কাঠ ভাঙে পা পড়ে গেল নিচে, হয়তো একটা সাপের গায়ে পাড়া পড়বে, আপনার নগদে দংশন করে দেবে। ও মাই গড, এই অবস্থা। সবসময় সাপ দেখা যায় না, সন্ধ্যার পরে দেখা যায়, বিকেলে দেখা যায়, হঠাৎ গরম পড়তেছে অতিরিক্ত, দেখা যাচ্ছে যে সে গরমেতে বাইরে বেরিয়েছে কিংবা ক্ষুধা লাগছে, তখন দেখা যায় বড় একটা সাপ। আপনি দেখলে কি বলবেন? আমরা যখন দেখছিলাম, আমি সর্বপ্রথম যেদিন দেখছি আর কি, আমি আর পায়ে মনে আছে আমার পায়ে একজন গামবুট পরা ছিল, খুবই উঁচা। আমি আর কি যাচ্ছি যে কিছু লাড়কি পাওয়া যায় না, দেখা যাক, আমরা আগুন জ্বালায়ে ওখানে আমরা একটা সিগন্যাল দেবো যে আমরা এখানে কিছু লোকজন আছি, ঠিক আছে। যে দেখা যাচ্ছে যে রাত্রেবেলায় আমাদের ওখানে অনেক ভয় করে না, বাঘ ঠাক এগুলি থাকতে পারে, জঙ্গল তো ওটা তো পাহাড় একটা। দেখা যাচ্ছে আপনাকে আমি সাপের কথা বললাম, ওখানে বান্দর আছে, আপনার আরো অনেক ধরনের পশু পাখি আছে। তখন একটা আলো হইলে দেখা যাচ্ছে আমাদের মনের ভিতরে একটা সাহস হবে, হ্যাঁ, কিছু না আসে। তখন আমি যাওয়ার পরে মনে করেন যে একটা সাপের গায়ে পাড়া লাগলে সে ফনা ধরে, তা আমার একদম মাথা সেমসেম উঠে যায়। মাথা সেমসেম উঠে গেলে আমি
কি জানি আল্লাহ পাক কখন কিরকম সাহস দিয়েছে, আমি তার লাথি মেরে দিয়ে মানে মা বাপ বলতে বলতে চিল্লাই দৌড়োই আর কি। ওখান থেকে দৌড়ে আমি ওখানে আইসে আর কি জ্ঞান হারা যায় আমার, তখন আর চেঞ্জ থাকে না। এখন পরে আমি জাগি মনে হয় 3-4 ঘন্টা পরে জায়গা দেখি যে আমার মাথার কাছে 2জন বসে রয়েছে আর পায়ে একজন তেল মেল মালিশ দিতেছে। পরে তখন ওর পরে থেকে লোকজন সব ক্ষিপ্ত হয়ে যায় যে আমরা যাই একটা ব্যবস্থা করব, এইভাবে আমরা না খেয়ে না আনে কতদিন থাকবো। এখন আমাদের আর কেউ খোঁজ তো নিতেই আসেই না। পরে আমাদের যে কোম্পানির কাগজপাতি তো কিছুই নাই আমাদের কাছে, কিচ্ছু নাই, কোনো কাগজ নাই। শুধু যা কার কাছে মনে করেন যে ওই যে মানি ব্যাগের ভিতরে ছোট এয়ারপোর্টেতে যে কাগজের টুকরাটা দেয় ওই ছিল, আর কিছুই ছিল না। এরপরে আপনার আমাদের কাছে সবার কাছে টাকা পয়সাও নাই। আমার কাছে আপনার কিছু টাকা ছিল আর এরকম কিছু জনের কাছে কিছু টাকা ছিল। দেখা যাচ্ছে যে আমরা বাজারের থেকে আপনার 65 পয়সা নিত মনে হয়, 1 প্যাকেট নুডলস নিয়ে আসতাম। নিয়ে আসে ওটা কোনো রকম গরম পানিতেই আপনার আছে স্টিলের কিছু বাকেট আছে, ওই দেশে বালতিরা বাকেট বলে, বালতিতে আমরা পানি নিচে দিয়ে পানি দিয়ে ফুটাই নুডলসটা কোনো রকম সিদ্ধ করতাম করে আমরা ওইগুলি খাইতাম। তাতে কোনো লবণ নাই, কিছু নাই, জাস্ট শুধু একটু গরম হইলে সিদ্ধ করে ওটা কোনো রকম খাই থাকতাম। আর এই যে আপনার কলমি শাক ঠাক আছে না, ও দেশে সব আছে ওগুলি আমরা সিদ্ধ করে খাইছি। খাওয়ার মতো কিচ্ছু নাই যে আমরা বেরোতে পারছি না, বালতিতে করে আমরা ওটা ভিজাই করেছি আর কি, গরম করে সিদ্ধ করে খাইছি। আর ওইভাবে জীবন গেছে আর কি ওখানে। তারপরে আপনার ওদেরকে আর পরে খুঁজে পাইনি, অনেকদিন পরে পাইছি যখন আমরা এক ইন্ডিয়ানের সহায়তা পাই। কতদিন পরে পেলেন? আপনার পাই এটা আপনার 17-18 দিন পরে ওখানে জঙ্গলে। 17-18 দিন এইভাবে বাঁচা, খাওয়া নাই, গোসল নাই, নাওয়া নাই, ঘুম নাই? হ্যাঁ, এইভাবে আর কি। এর মধ্যে কোনো গোসল টোসল নাই। পানি মনে করেন যে ওই চতুর্মুড়ায় আছে, মনে করেন যে সাগর ঠাগর, ওই দড়ি ওই জায়গার স্থানীয় বাড়ি আছে অনেক দড়ি, বুঝেছেন। ও আবার এই পাশে আপনার করতো, এই পেঁপে আছে, বেগুন আছে, এক বাঙালি চাষ করতো। সে বাঙালি হয়তো দেশে আসার পরে ও আর কি ওই জায়গা আসতো পানি দিতে, বুঝেছেন। তা আমরা ওই জায়গার থেকে আইসে ওর কাছে পানি চাইলাম, আমাকে পানি দিত। তা আমরা তো কোনো ভাষা কিছু বুঝতাম না, ঠিক আছে। আমাদের ওই প্রজেক্টে যেসব ওই যে ময়লা বালতি ঠালতি যা ছিল না, আমরা ওইটাই নিয়ে আসতাম, নিয়ে আসে আমরা ওইতে পানি নিয়ে যেতাম। তারপরে ও আমাদের পানির ব্যবস্থাটা করে দেয় আর কি। ওই দেশের ওই স্থানীয় লোক আর কি, বয়স বেশি হবে আপনার, আমাদের 40 বছর মতো বয়স। ও তার মানে এগুলো দেখে অভ্যস্ত? না, ও আমাদের দেখেন নাই তো, আমরা অনেক দূরতে আসতাম। হেনতে যেমন আপনার মহাখালী, আচ্ছা আচ্ছা, এতখানি খাইটে আসতাম পানি নেওয়ার জন্য। এর মধ্যে কোনো রাস্তাঘাট কিছু নাই, মানে গুলশান থেকে মহাখালীর ডিস্টেন্স আর কি। গুলশান থেকে মহাখালীর ডিস্টেন্স এতখানি ডিস্টেন্স। পানি নিয়ে আমরা শুধু পানিটা খাইতাম, আর কোনো কাজে ব্যবহার হতো না। আচ্ছা আচ্ছা। পরে 17 দিন পরে আমরা বলি যে আমরা তো মরে যাবো, তাহলে মরলে চলো আমরা জেলখানায় যে মরি গে, আর তা নয় চলো তাদের আমরা খুঁজি গে, এটা কিছু তো করি। দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে। এর মধ্যে আরো ঘটনা ঘটছে। এর মধ্যে মনে করেন যে আপনার ওখানে যারা ওই যে টাকা দিয়ে গেছিল, ও কিন্তু ওদের সাথে জড়িত। ওর সাথে আর আপনার আছে মাদারীপুরি একজনের সাথে খুব গ্যাঞ্জাম হয় কথাবার্তায়। হওয়ার পরে ও মাদারীপুরের ছেলেটারে খুব মারে আমাদের সামনে। মারার পরে আমরা যখন প্রতিবাদ করতে যাই, তখন আর কি সে আমাদের সামনে ধারালো অস্ত্র ধরে। আপনার ওই দেশে এরকম ছোট ছোট আছে, খঞ্জর না, ওটা কি বলে, কপানা কি বলে জানো, চাকুর মতো দেখতে তো। হ্যাঁ, চাইনিজ কুড়ালের মতো দেখতে আর কি, ছোট ছোট কুড়াল আছে না, ওটাই ব্লেডের মতো ধার। ওটাতে আপনার পিছনে একটা কোপ দেয়, দিলে ওর ওই লাগে না আর কি। তারপরে যেটুকুনি লাগে এতখানি কেটে যায়। কেটে গেলে ওই ছেলেটা রক্ত ঝরতে ঝরতে অবস্থা টাইট, আমরা তো হসপিটালও নিতে পারি না। ও মেরে দিয়ে ওখান থেকে পলায়, মেরে দিছে দিয়ে মনে করেন যে সে আর ওখানে নাই, ওখান থেকে চলে গেছে। তারপরে আর কি মনে করেন যে আপনার ওই আমরা রাস্তায় বেরোনোর পরে এক ইন্ডিয়ানের সাথে দেখা হয়। ইন্ডিয়ানটা আপনার ইসির কাজ করে, চুল কাটা এগুলির কাজ করে। পরে আমরা ওদের ইন্ডিয়ানের গাড়ির সামনে এসে দাঁড়ানোর পরে ইন্ডিয়ান গাড়ি থেকে বেরোয়, বলে কি হয়েছে। আমি বলি যে বস এই ঘটনা। সে হিন্দিতে কথা বলতে পারে, তার সাথে হিন্দিতে কিছুক্ষণ কথা হয়। আমাদের তখন
কথা বলার মতো পরিবেশ ছিল না। এখন যেমন ইজি, তখন তো এতটা ইজি না, মুখ দিয়ে একটা কথা বেরোলে বেরোচ্ছে, না বেরোলে নাই। আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, যে আর কিছুদিন থাকলে আমরা হয়তো জঙ্গলে মারা যেতাম, এরকম অবস্থা। পরে সে আমাদেরকে নিয়ে আসে, নিয়ে এসে আমাদের যে কোম্পানির কথা বলি 56 জনকে নিয়ে আসে সে। তার পরে ফোন দিয়ে ওই যে আপনার পিক আপ আছে না, পিক আপ কোয়ালিটির এক ধরনের গাড়ি আছে ওই দেশে, যাতে লিভার ট্রান্সফার করি হয়, ওই গাড়ি নিয়ে আসে আপনার কোম্পানির একজন যে মেন বস তার কাছে নিয়ে আসে। নিয়ে আসা বলে যে তুই এতগুলো লোক নিয়ে আসিস, এদের কাগজপাতি করে দিস না কা? কয় আমি এদের চিনি নে। কয় চিনিস না, তোর কোম্পানির লোকজন যারা আছে তাকে ধরে। এবার আমাকে বলে যে তোরা কার কার মাধ্যমে আসছিস? আমরা বলি এর মাধ্যমে আসছি। আসার পরে তাদেরকে খোঁজার পরে তো কারোর হাতের নাগাল পায় না। এর মধ্যে মনে করেন যে কেউ চলে গেছে মালয়েশিয়ায়, এর মধ্যে আবার কেউ চলে গেছে অস্ট্রেলিয়ায়, কেউ দেশে চলে আসছে। আমাদের আর ধরার কোনো জায়গা থাকে না। তখন বলে যে তোদের পাসপোর্ট কই? আমরা বলি তখন যে পাসপোর্ট তো আপনার কাছে, পাসপোর্ট আপনি আমাকে দেন। তখন তো ও তো আরো বিপদে, কয় আমাদের কাছে কিছু দেয় নাই। আমরা কই যে এতগুলো লোক আসছে তোর কোম্পানিতে, জানিস না তুই? কয় না, আমি কিছু জানি না। এমনকি তার দেশের ভাষায়, ওটা মালয় ভাষা চলে, বলে যে তোরা যে এতগুলো লোক আসছিস আমার কোম্পানিতে, তোদের ওই লোকজন আমাকে ছাতুর ইঙ্গিতও দেয় নাই। এমন বলে যে ছাতুর ইঙ্গিত তিরাডা, মানে আমাকে একটা টাকাও তারা দেয়নি। তোরা যে দেশে আসছিস আমি তাও জানি না। এই কাজগুলো যারা করেছে তারা বাংলাদেশি লোকজন, সব বাংলাদেশিরা মিলে এই কাজগুলো করেছে, সব বাংলাদেশিরা। অনেকগুলো এজেন্ট আছে ঢাকার ভিতরে, আমি দেখাইতে পারবো প্রত্যেকটা অফিস। আমি অনেকগুলো পরে আমি বাংলাদেশে এসে সবগুলো অফিস ঘুরে দেখছি। মনে করেন যে ধারাবাহিকভাবে যাই। তারপরে পরে এখন আমাদের তো আমরা বলি যে তখন আমরা কি করব। পরে ওই বস আমাদের আর কি, তখন সন্ধ্যা লেগে যায়, তো বস আমাদের অবস্থা দেখে তার মনে করেন যে আরো 2টা বাড়ি আছে, তার একটা পুরনো বাড়ি আছে, সে বাড়ি যে আমাকে বলে যে তোরা এখানে থাক, আর তোরা খাওয়া দা আর গা গোসল দিয়ে তোরা একটু মানুষের মতো আগে মানুষ হ। পরে আমাদের মনে করেন যে আমরা 4-5 দিন ওখানে থাকি। থাকার পরে ওখানে আরো কিছু বাঙালি থাকে, কোম্পানির অরিজিনাল কাগজপাতির লোক যারা, তারা 3 জন আমাদেরকে খুব পরিশ্রম করেছে, আমাদেরকে 5 জন আর কি। তারা আমাদেরকে খাওয়াইছে, তাদের বেতনের টাকা দিয়ে খাওয়াইছে। খাওয়ানোর পরে তারা আমাদের 2 দিনকে খুব ভালো আন্তরিকতা দেখানোর পরে বলে যে ভাই দেখ, তোরা বিদেশে আসছিস, আমি বিদেশে আসছি, এখন তো তোদেরকে তো আমরা চালাতে পারবো না, তোরা তো 2-1 হলি, তোরা তো এত শিখলো কি করবি? তা এইভাবে কিছু কিছু লোক বিভিন্ন জায়গায় সব ছড়াই যায়, যে একটা না একটা কাজ ধান্দা করতে হবে, তার কাগজপাতি না থাকলে কাজও পাওয়া যায় না। পরে আমরা ওই কিছু কিছু বাড়ি এলাকে দেখাচ্ছে যে ছাদ মাত পরিষ্কার করা কাজ, বাড়ির আঙ্গিনা পরিষ্কার, এটা টুকিটাকি করতাম, যা 2-10 টাকা যাই দিত, কোন রকম দিন পার হতো। বাড়ি পাঠানোর তো প্রশ্নই ওঠে না, বাড়ি পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। পরে বাড়িতে ফোন দিলে বলতো যে আম্মু বলতো যে তুই কেমন আছিস? ভালো আছি। বলতেও তো পারতেন না যে কি হয়েছে? না, কখনো বলতে পারি না, আজও ফোন তো বলতে পারি নাই। যখন আমার আম্মু এখনো জিজ্ঞেস করে যে তোরে বিদেশ পাঠালাম, তুই দেশে এসে কোনোদিন বললি না। তবে আমার আজকে রেডিওতে মেন আসার উদ্দেশ্য এটাই যে মা শুনুক, পরিবার শুনুক যে কি হয়েছে। হ্যাঁ, আমার মা বাপ তো আসলে অনেকবার জিজ্ঞেস করেছে, আমি কোনোদিন বলতে পারি নাই যে আমার কি হালচাল গেছে। তবে আমি হয়তো মনে করেন যে বেশি দিন বাংলাদেশে থাকবো না, আমার চিন্তা ভাবনা পাল্টে গেছে। আমি ধারাবাহিকভাবে যাই। তারপরে কি হলো আপনার? ওই লোকটা আপনাদেরকে খাওয়াতো, তারপর 2 দিন খাওয়ানোর পরে তো তার আমাদেরকে খাওয়ায়নি। না খাওয়ানোর পরে আমরা মনে করেন যে ওই রাস্তায় আবার আমরা এক জায়গায় ছাড়াই গেলাম। যার পরে আমরা যে 17 জন ছিলাম, ওই 17 জন আবার এক জায়গায় ছিলাম। আমরা কোন রকম কাজ করে দেখা যাচ্ছে যে একবেলা খাওয়া জুটছে আর একবেলা জোটেও নাই। একবেলা আমরা ঘুমাতে পারছি আর একবেলা ঘুমাতে পারি নাই, বুঝছেন? যে আমাদের ভয় থাকতো যে কখন এসে পুলিশই আমাকে ধরবে। তখন আমাদের বস আবার পুলিশ ইনফরমেশন দিয়ে দিছিল যে আমার এই কোম্পানিতে এরকম এরকম লোক নিয়ে আসছে, তা তুমি এদেরকে সব ধরে ধরে দেশে পাঠায় দাও। তখন আমরা তো আরো আতঙ্কে যে আমাদের কোন সময় ধরে, কখন রেট আসে কোনো ঠিক নাই। আর বাঙালিরা তো বেশি বিল্ডিং এর কাজই করে, আর আমাদের থাকার জন্য মাথার তলে একটা ইট আর এই খোলা বিল্ডিং, তাছাড়া কিছু নাই। কিছু কিছু জায়গায় ছাদ আছে, কিছু কিছু জায়গায় ছাদ নাই কারোর। আমাদের তো কাগজপাতি নাই, কেউ ঠাঁই দেয় না। কাগজপাতি নাই, ঠাঁই দিলে দেখা যাচ্ছে যে যার আছে তারও সমস্যা। এই জন্য বিদেশের বাড়িতে কেউ কারোর ঠাঁই দেয় না। না দেওয়ার পরে এখন এভাবে আর কি অনেকদিন
যাওয়ার পরে এখন দেশে তো আসতে হবে, বাইসে তো থাকতে হবে। দেশে আসলা ব্যবস্থা করতে হবে, না টাকার দরকার। দেশে আসতে গেলে বিমান টিকিট করতে হবে, কি করার। বাড়িতে ওগুলি কিছু বললাম না, শুধু বললাম যে আমি দেশে আসবো, খুব সমস্যা, তবে আমাকে দেশে নেওয়ার ব্যবস্থা করো। তখন বলে যে কি সমস্যা সেটা বলো। আমি বলি যে না, এমনি আমার ব্যক্তিগত সমস্যা আছে আম্মু। তখন আমি বলি যে তার কাছে আমি কিভাবে দেব। তখন আমি তাতে খুঁজেই পাইনি। পরে পাইতে পাইতে যশোর নড়াইলের একটা লোক আছে, সে আর কি তার সঙ্গে মানে অনেকের সাথে তো ফোনে কালেক্ট চলতেছে, ওই দেশে কারা আছে আমাকে বাংলাদেশে ফোন দিয়ে দেয়, এভাবে কালেক্ট করতে করতে তারা খুঁজে পাওয়া যায়। যাকে একখানে যে পালাম, পাওয়ার পরে এবার আমি বলছি যে আমার আম্মু কথা বলে যাই। আমি সরাসরি আর কোনো কথা এমনি কিছু বলিনি। বলছে তোর আম্মুর সাথে কি কথা বলবো, পরে, এখন না, কাজ করতেছি, তুই জানতে। আমি কাজ করতো, হয় মানে ও কাজ করতো, ও ধান্দা তো মনে করেন যে শুধু কাজ না, ও ধান্দা আছে এগুলো লোকজন নিয়ে যাওয়া, কিভাবে ঠকানো, হ্যাঁ, পয়সা করে কিভাবে নেওয়া যায়, ওর কাজে কোনো ধান্দা না, মানে কাজটা একটা স্যাম্পল বিষয়। তখন আর কি আমি বলি যে আমার আম্মুর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমি তো যাবো না। পরে আমি ওই জায়গায় তেরামি করে দাঁড়াই থাকি। আর আমার সাথে আর যে 17 জন ছিল তার মধ্যে থেকে সবাই চলে গেছে, আর 4 জন আছে, মোট আমরাই 4 জন। আর ওর সামনে দাঁড়ায় রয়েছে আরো কিছু ছিল বাঙালি। আপনারা যে 56 জন ছিলেন, এই 56 জনেরই মোরলেস কম বেশি একই ঘটনা, এইভাবেই গ্রাম থেকে গেছে, এভাবেই কম আর বেশি অনেকে যোগাযোগ আছে, এদের সঙ্গে যোগাযোগ আছে আপনার অনেকদিন যোগাযোগ ছিল, কিন্তু ঘটনা হয়েছে আপনার 1 বছরের বেশি হয়েছে যোগাযোগ কারোর সাথে না। আমার সিমটা চেঞ্জ হয়ে গেছে তো, এরপর তার যোগাযোগ করতে পারি। ঠিক আছে, বলেন তারপর কি হলো। তারপরে আর কি আমাদের ওই 56 জনের অনেকের ঘটনা আছে এমন ভাবে তারা বিদেশে গেছে, মনে করেন যে তার বউ বাচ্চা বন্ধক থিয়ে এরকম অবস্থাও গেছে। একটা লোক কানতে কানতে তো হার্ট ফেল করার অবস্থা, তার মাথায় আমি পানি দিতে শেষ। সেই লোকটার বয়স হবে অনেক। তখন বলছে যে বাবা আমি বাড়ি কোনোদিন ফিরে যেতে পারবো না। আমাকে কেন? কয় আমার 4টে মেয়ে, তার বাড়ি আসছে আপনার রংপুর। কয় আমি সবকিছু বেচে কিনে থুয়াইছি, আমার শুধু যে ভিটে বাড়িটা আছে ঘরটুকুনি ওইটুকুই, আরো আমি 1.5 লাখ টাকা ঋণ করেছি, বাড়ি যে ঋণ দেবো কেমন, আমার ছোট ছোট 4টে মেয়ে। এই জন্যই আল্লাহ বলছে কিয়ামত হবে খুব ভয়ঙ্কর। এবং এই আমাদের বলে না যে এত এত বড় বড় শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে মৃত্যুর পরে যারা অন্যায় করবে। মাঝে মাঝে শুনে খুব অবাক হয়ে যে এত বড় শাস্তি কিসের জন্য, কোন পাপের জন্য। তো এখন যে গল্পটা শুনছি তাতে মনে হচ্ছে যে এইসব লোক যারা করে তাদের জন্য আসলে ওই সব শাস্তিও অনেক কম। তো ভাই মৃত্যুর ভয় করেন, জীবনটা আসলে অনেক অল্প, খুব ছোট্ট সময়ের জন্য আমরা, হ্যাঁ, এবং আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো জায়গাতে আমরা ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আমরা ভুল করব, শুদ্ধ করব। ক্ষমার দুয়ার এখন পর্যন্ত খোলা আছে যদি আপনি ধর্ম মানেন। মানে একটু চিন্তা করে দেখেন ওই বাপের অবস্থাটা, যারা এই কাজটা করেন। আমি জানি ডেফিনেটলি বিদেশে অনেক লোক আছেন যারা এই কাজটা করেন, এই ভিডিওটাও দেখবেন। এই ভিডিও সার্থকতা হবে সেটাই যে একটা মানুষ যদি আজকের পরে এই জায়গাটা থেকে স্টপ হন, আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই ওই লোকটাকে একটু চিন্তা করে দেখেন। 4টা মেয়ে, আমাদের সমাজে তো একটা কথা বলাই হয় কন্যা দায়গ্রস্ত পিতা, তাদেরকে বিয়ে সাথে দিতে হবে। এবং এরকম একটা মানুষ জীবনের সমস্ত কিছু বিক্রি করে শুধু ভিটামাটির উপর রেখে, এবং সে গেল বিদেশে, তার বয়সও বেশি, আরো টাকা ঋণ করে। তো এই লোকটার অবস্থা হচ্ছে এরকম যে মরুভূমিতে কোনো রকম জীবন বাঁচাতে পারছে না, এরকম একটা অবস্থা। এই লোকটার যে অভিশাপ, মানে এই লোকটার যে ভয়ঙ্কর রকম ভাবে কষ্ট, এ নয় মারাই যাবে হার্ট অ্যাটাক করে, কিন্তু এটার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে। আসলে খুব অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে আসি, খুব লিমিটেড লাইফ, হ্যাঁ। তো এই লিমিটেড লাইফে আসলে আমাদের খুব বেশি প্রয়োজন হয় না ভালো থাকার জন্য। তো এইসব মানুষকে ঠকিয়ে এই ধরনের কাজ করা। তারপরে যদি আমি একটা কথা বলতে চাই, যদি আপনার রেডিও যদি গাইবান্ধার কোনো লোক শোনে, সে হয়তো নিশ্চয় বুঝতে পারবে যে ওই এলাকার একটা চেয়ারম্যান একটা বিচার করছিল এই বিদেশের ব্যাপারে, যে আপনার 6 জন লোক এসে যে তাদের নিয়ে গেছিল তার বাড়িতে এসে উঠছিল। পরে ওই অত্র এলাকার যে চেয়ারম্যান আছে আর সালিশি মেম্বার, পুলিশ সবাই মিলে বিচারটা করছিল। এখন তারা টাকা পাইছে কিনা সেটা আমি সঠিক জানি না, কিন্তু তারা 6 জনই ওর বাড়ি এসে উঠছিল যে ভাই তোমরা বিচার করো, আমাদের টাকা পয়সার ব্যবস্থা করো, আর তা নাহলে বাড়ি আমাদের ছাড়ার কায়দা নেই, আমাদের খাওয়ান পরন, আমাদের বাপ মার খাওয়ান পরন দিক। এই দালালে আমাদের এইভাবে নেছে কেন, আর আমাদের নেচে আমাদের জানে মারার চেষ্টা করেছে কেন? আমাদের তো প্রকৃতিতে জানে মারার চেষ্টা, আমাদের 17 দিন ওইভাবে আটকায় রাখা, মানে আটকায় রাখিনি, তোমাদের খোলা মাঠে ছাড়িয়ে দিছি, তোমাদের জানে মারলাম না, কিন্তু আমাদের খোঁজ নিলে না। তোমরা মালয়েশিয়া পলালে, তোমরা অস্ট্রেলিয়া চলে গেলে,
তোমরা বিভিন্ন দেশে চলে গেলে, তোমরা বাংলাদেশে ফেরত আসলে তা আমাদের কার কাছে রেখে আসলে? আমাদের কাগজ করে দিয়ে আসছো না, আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আসছো না, আমাদের থাকার ব্যবস্থা করে দিয়ে আসছো? তখন ওর কাছে আসার পরে ও তো আমার আম্মুর সঙ্গে কথা বললো না, না বলার পরে বলে যে সন্ধ্যার পরে কথা বলবো। তখন আমি ওখানে থাকি, আমার সাথে আরো 4 জন লোক থাকে, আমি ওখান থেকে আর আসি না। এর ভিতরে কিন্তু আপনার 1 মাস হয়ে গেছে। পরে আমাকে বলে যে তুমি চলো আমার সাথে বেড়াতে চলো। কোথায়? ভান্ডারে, তোমার কিছু শপিং করে দিই। আমি যাইনি, মানে এ টু জেড আমি ওর সাথে কোনোদিন কোথাও যাইনি। তবে আমি যাইনি তার একটা কারণ আছে, দেখা যাচ্ছে যে ওটা চতুর্মুড়া সাগর। গেলাম, আমাকে দেখা যাচ্ছে যে একটা ঘুমের ওষুধ খাইয়ে মেরে ঠেরে ফেললো, সাগরে নিয়ে ফেলা দিল, কেউ তো খুঁজে পাবে না। আমি ওকে একদম বিশ্বাস করতাম না, এখনো করি না। তখন আমি ওর সাথে কোথাও যেতাম না। পরে আমাকে তো কাগজপাতি করে দিল না, না দেওয়ার পরে আমি ওখানে থাকলাম অনেকদিন। থাকার পরে আমাকে এক বাঙালি পরামর্শ দিল, বললো যে তাহলে তুমি এক কাজ করো, তুমি একটা বুকিং কার্ড কাটো, যে তোমার দেশের থেকে টাকা আসতে লেট হচ্ছে, এই জন্য তুমি টিকিট করতে পারছো না, তো একটা বুকিং কার্ড কাটলে দেখা যাচ্ছে তুমি বিভিন্ন জায়গায় যাইতে পারবে, পুলিশে ধরলেও সমস্যা নেই। আর তখন আমি ওই একটা বুকিং কার্ড কেটে আমি নিজের কাছে রাখি, 20 টাকা নেই আর কি, ও দেশি টাকার। আর আমি কাজ করি, মনে করেন চায়না একটা কোম্পানি আসছিল, চায়নারে মানে হঠাৎ একদিন আমি দেখি যে কাজ করতেছে, তা কাজটা হচ্ছে না আর কি, কাজের এক্সপিরিয়েন্স ছিল আমার। তখন আমি বলি যে বাঙালি যে থাকে যে আমি করতে পারি এগুলি। কয় তুই করতে পারবি? আমি কয় হ্যাঁ। কয় টাকা দেওয়া লাগবে? আমি কোনো টাকা দেওয়া লাগবে না, খেতে পড়তে দিলেই হবে, বাঙালিটারে বলি আর কি। তখন বলে আচ্ছা ঠিক আছে তুই করতো। তখন আমি নিজের থেকে করি, করার পরে আমার কাজটা খুব চায়নার কোম্পানি খুব পছন্দ হয়, চাইনিজে পছন্দ হয়। হওয়ার পরে আমার ও রাখে আর কি, বলে যে তুই কাজ কর এখানে। আমার তো কোনো কাগজপাতি ছিল না। পরে আমি ওখানে আপনার 1 মাস মতো কাজ করি, 1 মাসের কম, আপনার 22 দিন কয়েকদিন কাজ করি আর কি। করার পরে সে আমাকে কিছু টাকা পয়সা দেয়, আর তো ওখানে থাকতাম, খাইতাম, সমস্যা হতো না। পরে কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, গ্যাঞ্জাম হয় আর কি। ওই গ্যাঞ্জাম হওয়ার পরে ওর সাথে আমার এক ধরনের প্রায় হাতাহাতি হয়ে যায়। হওয়ার পরে আমারে বলে যে তোর, আমি অন্য কথা বলে, বিশ্রী কথা বলে, সে কথাগুলো আমি বলতে চাচ্ছি না। পরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তুই যদি পারিস আমার কিছু করিস, আর আমি পারলে তোর কিছু করবা না। একটা জিনিস বলি আপনাকে, ওর সঙ্গে কি হয়েছে না হয়েছে আমরা সেটা বুঝতেই পারছি, খুব স্বাভাবিক, এটা হওয়াটা হয়তো বা খুবই স্বাভাবিক, কিন্তু রেজাল্টটা কি দাঁড়ালো? পরে আমরা দেখা যাচ্ছে বাড়ির থেকে তখন টাকা নিয়ে আর কি, আমার মামা আসছিল, বড় মামা, তার ছাগল বেচে আর ধান টান বেচে এদিক সেদিক করে আমাকে কিছু টাকা দেয়, আর আমি কিছু টাকা গুছাই পরে টিকিট কেটে বাংলাদেশে আসি। আমরা অনেকে ফেরত আসি আর কি, আসার সময় একসাথেই আসছি। আসার পরে বাংলাদেশে এসে আমরা যখন জিজ্ঞেস করলাম যে আমাদের এভাবে পাঠানো হলো কেন, আমরা আমাদের যে অফিস থেকে পাঠানো হয়েছিল সেখানে গেছি। যার পরে এর মধ্যে আবার আমাদের যে বসের সঙ্গে কথা হয়েছিল, সে বস আবার বলছিল যে তোমরা দেশে চলে যাও, তোমাদের পাসপোর্ট ইমিগ্রেশনে আছে, আমি খোঁজ নিচ্ছি, পাসপোর্ট নিয়ে এসে দিচ্ছি, তোমরা টিকিট করো, ফটোকপি নিয়ে এসে দেয় আমাদের টিকিট করার জন্য। পরে আমরা টিকিট করার পরে টিকিট কনফার্ম হওয়ার পরে সে আমাদের পাসপোর্ট নিয়ে এসে দেয়। পাসপোর্ট নিয়ে এসে দিলে আমরা সবাই দেশে চলে আসি। সে বস আমাদের পরামর্শ যে তোমরা বাংলাদেশে যাও, যে তোমরা প্রশাসন আছে, তোমাদের দেশে সরকার আছে, তোমরা তাদেরকে জানাও। তার কথা অনুযায়ী আমরা দেশে আসি। আসার পরে আমরা নেমে তারপরে কয়দিন 3-4 দিন পরে আমরা একসাথে ছিলাম। থাকার পরে আমরা সে অফিসে যাই, যাওয়ার পরে পল্টন অফিসে যাই। আমরা বলি যে আমাদের এভাবে পাঠাইছেন কেন, আমাদের না কাগজপাতি দিয়েছেন, না কোনো কোম্পানি দিছেন, সে কোম্পানিতে কোনো ভিসাও আপনাকে দিন, আপনারা আমাদের ডুপ্লিকেট করে পাঠাইছেন কেন? কয় তোমাদের যে দালাল আছে তোমরা তাদের যে ধরো, আমাদের কিছু বলে লাভ নাই, আমরা এখানে এজেন্ট, ঠিক আছে? তারা সেখান থেকে ভিসা আমাদের কিভাবে দিয়েছে সেটা আমাদের দেখার বিষয় না, আমরা দেখছি কাগজপাতি, আমরা তোমাদেরকে পাঠাই দিয়েছি টিকিট করে, আমাদের এটুকুই দায়িত্ব, ঠিক আছে? এখন তাই বলার ফলে তো তাদের আর ধরার জায়গা থাকে না। পরে আমরা থানায় মামলা করতে গেছিলাম যে আমরা এইভাবে মামলা করব, আমাদের এইভাবে প্রতারণা করেছে। তা বলে যে আচ্ছা ঠিক আছে, আমাদের কাছ থেকে তারা সই স্বাক্ষর নেওয়ার পরে বলছে যে বিষয়টা আমরা ফোন নাম্বারে রাখার পরে বলে যায় বিষয়টা আমরা পরে দেখবো, ঠিক আছে তোমরা এখন আসো। তারপরে আমাদের তারা কোনোদিন ফোনও দেয়নি, আর আমরাও ওই থানায় যোগাযোগ করি নাই। আচ্ছা, পরে আমরা দেশে বাড়ি চলে যাই। বাড়ি যাওয়ার পরে আমার পরিচিত এসপি আর কি, আমাদের গ্রামে বাড়ি, বাবা মা নিয়ে তার সঙ্গে দেখা করতে যায়। যে বলি যে ওই লোকেরা আমাদের সঙ্গে এরকম করেছে, আমার ধরেন
2 লাখ টাকার কথা বলে আমার 4,38,000 উপরের তারা টাকা নিয়েছে আমার কাছ থেকে ভাবে নিয়ে এখন তারা আমার এই হালে রাখছে যা আপনাকে আমি বললাম। তারপরে এখন আপনি এর একটা বিচার করেন, কয় তোমার কাছ থেকে যে এত টাকা নিয়েছে তা তোমার কোনো ডকুমেন্ট আছে? রাইট, এই কোশ্চেনটা আমি আপনাকে প্রথম দিকে করেছিলাম। আমি বলছি যে না, আমার লেখা আছে, সাদা কাগজে লেখা আছে, তার একটা সিগনেচার আছে, কিন্তু সে তো অস্বীকার করতেছে। পাশে যখন 1 লাখ টাকা দিছিলাম তারে যে আপনার 1 লাখ টাকা দিলাম বুঝিয়া পাইলাম বলে সে একটা সিগনেচার দিয়েছে, সাদা কাগজ, আর কিছু লেখা নেই। তা শুধু এইটুকুই ডকুমেন্ট আছে, আর কোনো ডকুমেন্ট নাই। কাছে ওই ডকুমেন্ট থাকলে তো হবে না, তোমার যদি ইসলামিক কাগজপাতি থাকতো, 2-4-5 জনের লোকের সাক্ষ্য থাকতো, তাহলে দেখা যাচ্ছে এটা নিয়ে আমি কিছু করতে পারতাম। মানে এটা আমার আর কিছু করার নেই। আমি এখন কিছু করব, আমি দেখা যাচ্ছে যে প্রশাসনকে ফোন দেবো, পুলিশকে ফোন দেবো যে তোমরা এই বিষয়টা দেখো। তারা যাবে, তাদের দেখা যাচ্ছে যে মিষ্টি মুখ করা দিব, তারা চলে আসবে, তোমার রিপোর্টটা খারাপ হবে, কিছু করতে পারবো না। আর এরকম রিপোর্ট আমার কাছে 70,000 আছে। এসপি আমাকে নিজেই বললো যে এরকম রিপোর্ট আমার কাছে 70,000 আছে, যে আমি এই বিষয়ে অসহায়, আমি কিছু করতে পারবো না। সরাসরি সে আমাকে না করে দিল। তাই এরকম অনেক। উনি ওনার জায়গা থেকে যেটা বলেছেন সেটা লজিক্যাল। প্রথম কথা হচ্ছে যে আপনি থানাতে যান, কোর্টে যান, যেখানে যান না কেন, দে নিড প্রুফ ছাড়া তো তারা মুভ করবে না। আপনি যে কথাগুলো এখানে বললেন, এই কথাগুলো আমরা দেখবেন যে মানুষগুলোর নাম এখানে এসছে, তাদের কারোর নামই কিন্তু আমরা প্রচার করতে পারিনি বা করছি না। এটা আমাদের অনুষ্ঠানের এক ধরনের লিমিটেশন, কারণ আমাদের অনুষ্ঠানের ফোকাস আসলে কাউকে আইডেন্টিফাই করা, চোর ধরা নয়, ডাকাত ধরা নয়। আমাদের অনুষ্ঠানের মূল ফোকাসের জায়গাটা হচ্ছে একজন মানুষ ভিকটিম হয়েছে বা তার লাইফে এমন কোনো গল্প আছে কিনা যেটা তার কাছ থেকে মানুষ শিখতে পারে। যেমন আপনার দিকে আঙুল তোলাও কিন্তু আমাদের উদ্দেশ্য না, কিন্তু আপনি যে ভুলগুলো করেছেন বা আপনার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা যাতে আরেকজন মানুষের না হয়, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের ফোকাস। এখন আপনি যাদের নামগুলো এখানে বলেছেন, তাদের বাড়িতে গিয়ে ইনভেস্টিগেট করা, তারা এটা আদৌ করেছে কি করেনি, সেটার কাজ হয়তো প্রশাসন করবে বা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে, সেটা আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য না। কিন্তু এই প্রশ্নটা আমি আপনাকে করেছিলাম মূলত যারা আজকে ভিডিওটা দেখছেন তাদের জন্য। আমি বলি যে কোনো লেনদেনের ক্ষেত্রে 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, কারো কাছে আমি বলছি আসলে এত ছোট লেনদেন না নিশ্চয়ই, যে এই যে 1 লক্ষ টাকায় লেনদেনও করেছে বা আরো যে লেনদেনগুলো করেছে বা করতে হচ্ছে বেশি, তার সঙ্গে এগুলোর একটা ডকুমেন্টস থাকা উচিত, ডেফিনেটলি ডকুমেন্টস থাকা উচিত। যদি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে পাঠানো হয়, তাহলে ওই প্রতিষ্ঠান থেকে আপনাকে স্লিপই দিয়ে দেওয়া হবে যে না, আপনার কাছ থেকে এত টাকা বুঝিয়ে পাইলাম, তাহলে ওটা একটা ডকুমেন্টস। আর আপনি ব্যক্তি মানুষকে দিচ্ছেন এবং আপনাকে বিশ্বাস করে দিতে হচ্ছে, তাহলে ওই ব্যক্তি মানুষের সঙ্গে আপনাকে স্ট্যাম্প করতে হবে এবং সেখানে আপনার গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা সাক্ষ্য হিসেবে সেখানে সাইন করবে, তাহলে এটা আপনার একটা প্রপার ডকুমেন্টস। এবং এটা নিয়ে যদি আপনি কোর্টেও যান, তাহলে কোর্ট থেকে আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা আছে। তো সেটা আপনি করেননি। 3 থেকে 4 লক্ষ টাকা আপনি চোখ বন্ধ করে একটা মানুষকে বিশ্বাস করে একের পর এক দিয়ে গেছেন। তারপরে বাড়ি ফেরার পরে কি হলো? এটা তো গেল, মানে আইনের ঝামেলা যেটা হলো আপনি বুঝলেন। বাড়ি ফেরার পরে মনে করেন যে এখন যে টাকা পয়সা যে চাপগুলো, এ তো দেয়া আমার পক্ষে কখনো সম্ভব না, যেহেতু আমি পেশায় একজন রড মিস্ত্রি কাজ করি, সামান্য রোজগার করি। এখন এই চাপ বাড়তে বাড়তে আমার এখন বেচার মতন আর কিছু নাই, এখন কিছু নাই। তবে আমি কন্টিনিউ আপনার 3.5 লাখ টাকা ঋণ আছি এখনো উপরে, কন্টিনিউ 3.5 লক্ষ টাকা পাবে, সুদ তো আছেই, সুদ তো প্রতি মুহূর্তে বাড়তেছে। ঘুম হয় না বললে তো বেটার। তবে আজকে আপনার এখানে আসার মূল উদ্দেশ্যটা আছে এটুকুই, যে আপনাকে আমি কথাটা আগে বলতে চাইছি, যে হয়তো বা আমি দেশে থাকবো না, কিংবা দেশে থাকবো, কিংবা হয়তো বেঁচে থাকবো কি থাকবো না সেটা পরের চিন্তা। কিন্তু আমার বাবা মা আমার কাছে শুনতে চাইছিল যে তুমি বিদেশে যাওয়ার পরে কি হয়েছিল। তাদেরকে আমি আজ পর্যন্ত বলি নাই। আমার ভাই, একটাই ভাই, তাদেরকে আমি বলি না। আমার একটাই বোন, কাউকে বলি নাই দুনিয়াতে, আমরা যারা ছিলাম। আর আজকে আপনার সামনে বললাম। তবে আমি বলবো যে আমার ভাইয়াকে আমি বলবো যে ভাই আপনি এটা ডাউনলোড করে দেখেন। আর আমি আমার বাবা মাকে বলবো যে পারলে যেন তারা আমার ক্ষমা করে দেয়। আমি এখন নিরুপায়, আমি কিছু করতে পারছি না তাদের জন্য। এটা এত বড় একটা চক্র, ওই গ্রামের আত্মীয় থেকে শুরু করে একেবারে বিদেশ হয়ে যাওয়া, এরা এত বড় একটা চক্র, এরা অসাধু চক্র, যে এই গল্পের আসলে শেষ নেই। আমাদের এক আরিফ এদের বিরুদ্ধে লড়াই করে পারবে না। তবে এরকম আরিফ অসংখ্য আছেন। তবে কথা এটা নয়, কথা অন্য জায়গাতে। সেটা হলো কি, আমি বহুবার বলেছি আমার অনুষ্ঠানে, বাংলাদেশ যে আজকে এই যে মধ্যমায়ের দেশ, বাংলাদেশের যে প্রতি বছরই যে বার্ষিক প্রবৃদ্ধির হার এইটার উপরে, এবং আমাদের ইন্টারন্যাশনাল যে ম্যাগাজিনগুলো হয় সেখানে দেখবেন যে আমাদেরকে বলা হচ্ছে ইমার্জিং এশিয়ান টাইগার। এটা খুবই গর্বের বিষয়। কিন্তু
এই গর্বটা মূলত দুই শ্রেণীর মানুষের কারণে। বহুবার আমি বলেছি, একটা হচ্ছে পোশাক শিল্পের শ্রমিক, আর একটা হচ্ছে হলে বিদেশি শ্রমিক। এরা নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য আজকে এত বেশি বেশি রিজার্ভ আজকে মজুদ করেছেন বলেই পদ্মা সেতুতে আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করে ডিসিশন নিতে পেরেছি যে আমরা আমাদের পয়সা খরচ করে আছি পদ্মা সেতু বানাচ্ছি। এরাই আসলে আমাদের রিয়েল হিরো। যদি রাষ্ট্রীয় সুযোগ সুবিধার কথা বলেন, যাদের কারণে আজকে দেশ এতটা সামনে যেতে পেরেছে, তাদেরই তো সবচেয়ে বেশি সুযোগ সুবিধাটা পাওয়া উচিত, তাদের কথাই তো সবার আগে ভাবা উচিত। টু বি অনেস্ট, এটা আমার মনে হয় যে আমরা এই জায়গাটায় পিছিয়ে আছি। আমাদের ভাবনার জায়গাটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে, আমাদের এদের সুরক্ষাটা আরো বেশি দিতে হবে। এটা সরকারের জন্য খুব কঠিন কোনো বিষয় নয়। দুই একটা চক্রকে যদি টান দিয়ে বের করা যায় যে আসলে কারা এইরকম ভাবে এই ছেলেমেয়েদেরকে গ্রামের ভিটে মাটি সবকিছু বিক্রি করে বিদেশের মাটিতে নিয়ে যায়, নিঃস্ব করে কোনো মানুষ সেখানে মারা যাচ্ছে নির্মমভাবে। আমরা জানি কিছুদিন আগে ফেসবুকে এরকম একটা ভিডিও ভাইরাল হলো যে কোনো একটা জায়গা থেকে একটা মেয়ে আকুতি করছে দেশে ফেরার জন্য, সৌদি আরব থেকে। বেশ কিছু ঘটনাও ঘটলো এবং বেশ কিছু তর্ক বিতর্কের বিষয়েও অবতারণা হলো যে এদের সুরক্ষাটা নিশ্চিত করাটা খুব জরুরি, খুবই জরুরি। এবং এটা দ্বিপাক্ষিকভাবেই হতে হবে, শুধুমাত্র সরকারকে স্টেপ নিলে হবে না। এখানে আমরা যারা সাধারণ মানুষ আছি, বিশেষ করে এই যে আরিফের মতো সাধারণ মানুষ যারা আছেন, তাদের অন্তত সচেতনতার জায়গায় আনতে হবে যে প্লিজ অবৈধভাবে, অন্যায়ভাবে এইরকম ভাবে আপনারা টাকা পয়সা ইনভেস্ট করেন না। জীবনটা খুবই ইম্পর্টেন্ট। এই আরিফ বেঁচে নাও ফিরতে পারতো, অনেক আরিফই হয়তো বেঁচে ফেরে না, অনেক আরিফের হয়তো লাশও পাওয়া যায় না, অনেক আরিফ হয়তো এরকম মিডিয়াতে এসে গল্প বলার সুযোগও পায় না, তাদের গল্পটা হয়তো এর চাইতেও ভয়াবহ। তো আপনাদের সবাইকে বলবো যে দেশের বাইরে আপনি যাবেন, অবশ্যই পয়সা রোজগার করবেন, কিন্তু সেটা বৈধ উপায়, এবং সেটা কার মাধ্যমে আপনি পয়সাটা ব্যয় করছেন, কাকে আপনি পয়সাটা দিচ্ছেন, এবং সেই পয়সাটা আসলেই আপনাকে কোনো ফিডব্যাক দিবে কিনা, সেটার কাগজপত্র আপনার কাছে আছে কিনা, এটা না জেনে একটা পয়সা আপনি ব্যয় করবেন না প্লিজ। আরিফ যখন পয়সা দিয়েছে তখনও তার মনে আশা ছিল, আপনারা যারা ব্যয় করছেন তাদের মনেও অনেকের আশা আছে, কিন্তু আরিফের চেয়েও আপনার জীবনটা ভয়াবহ হতে পারে যদি অবৈধভাবে, এবং যদি আপনারা কোনো কাগজপত্র না নিয়ে, কোনো কাগজপত্র ডকুমেন্টস না রেখে বিদেশ বিভুঁইয়ের পথে পাড়ি জমান। আমি ধন্যবাদ জানাই যে আপনি যশোর থেকে এসছেন আমার এই গল্পটা এখানে বলার জন্য, আপনার বাবা মাকে শোনানোর জন্য। সকল বাবা মাই সতর্ক হোক।